ওই হারামির বাচ্চা ওঠ। আর কত ঘুমাবি? সারা রাত মাস্তানি করে এসে এখন পরে পরে ঘুমাচ্ছিস? উঠ শোরের কথাকার। জীবনটা আমার শেষ করে দিলি। কুলাঙ্গারটা। আর কত ঘুমাবি? এ তো বলি মাস্তানি ছেড়ে চাকরি কর। তা না, মানুষের উপকার করে বেড়াবি। জীবনটা আমার তছনছ করে ছাড়লি। উঠিস না কেন? সাদাব তার ছেলে রাতুলকে জোরে একটা লাথি মারে। রাতুল বিছানা থেকে ছিটকে পড়ে নিচে। ব্যথায় সে কুঁকিয়ে ওঠে। ঘুমের ঘোরেই চেঁচিয়ে বলে, কোন শালারে আমারে লাথি মারলো? তাকে আমি সামনে তাকিয়ে দেখে তার বাবা রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে আছে। দরজার কাছে তার মা সীমা আর বড় আপু রিয়া দাঁড়িয়ে আছে। তারা সবাই কঠিন চোখে রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল কোনো মতে সোজা হতেই সাদা প্রচণ্ড জোরে একটা চড় মারে রাতুলের গালে। চড়ের শব্দে ঘর কেঁপে ওঠে। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকে, গাল চেপে ধরে। ওই হারামির বাচ্চা, তোকে কখন থেকে ডাকছি? উঠিস না কেন? তোর কানে কি তুলো গুজিয়ে রাখিস? কত কষ্ট করে রিয়া তোর জন্য একটা চাকরির কথা বলে এনেছে, আর তুই এখনো নবাবের মতো ঘুমাচ্ছিস? সারা রাত কার কি উপকার করছিস শুনি? আর আমার মান সম্মান কিছু রাখিস নি সমাজে? বাবা, তোমাকে না বলেছি আমি কোনো চাকরি করতে পারবো না? বারবার কেন আমাকে জোর করো? আমার কি খাওয়ার অভাব হচ্ছে? দুবেলা তো ঠিক মতোই খাচ্ছি, কারো কাছেও তো হাত পাচ্ছি না। খুব পকেটের জোর হয়েছে তোর, জানোয়ার। তোর জন্য এলাকার মুখ দেখাতে পারি না। মানুষের থেকে টাকা পয়সা নিস, এসব করে টাকার গরম দেখাস। তোর মান সম্মান না থাকলে আমার আছে। এলাকায় গেলে সবাই আমাকে ছাড় করে, ফ্রিতে সব কিছু দিতে চায়। আর তুই কি না বোকারের মতো চলাফেরা করিস? এলাকায় তুই নিজেকে আবার বড় ভাই নাম দিয়েছিস, লোকে ভয় পায় তোকে। মা, তোমার বরকে কিছু বলো না কেন? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চুপ কর রাতুল, তোর আজ ইন্টারভিউ। তুই রিয়ার বান্ধবীর অফিসে যাবি। বেশি কথা বললে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব রাতুল। আমার কোনো কথা তুই রাখিস না। তুমিও মা এমন শুরু করলে? তোমার ছেলেকে কি একটুও বোঝো না? রিয়া আপু, তুমি কিছু বলো না কেন? চুপ কর বান্দর। সারাটা দিন ঘুরে বেড়াস, পড়াশোনা প্রায় শেষ, এখন কিছু করবি না তো কবে করবি? সারাদিন এলাকায় মারামারি করে বেড়াস। বাবার কথাগুলো কি তোর গায়ে লাগে না? বাবা তোকে এত কিছু বলে, অপমান করে, তবুও তোর হুঁশ হয় না কেন? এসব বন্ধ কর রাতুল, চুপচাপ রেডি হয়ে নে। আমি এত কষ্ট করে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করলাম, অন্তত আমার কথাটা রাখ। আজকে তোর ইন্টারভিউ, কোনো বাহানা চলবে না। যা সামনে থেকে এখন। রাতুল আর কোনো কথা বলে না। তার মুখটা থমথমে হয়ে যায়। রুম থেকে সবাই একে একে বেরিয়ে যায়। রাতুল চরম বিরক্তি নিয়ে বাথরুমে ঢোকে। তার মনটা দুঃখে আর রাগে ভরে যায়। সে সব সময় এলাকায় মারামারি, ঝামেলা, বখাটেগিরি আর মাস্তানি করে বেড়ায়। এলাকার সবাই তাকে বড় ভাই নামেই চেনে এবং ভয় পায়। কোনো খারাপ কিছু তার নজরে পড়লেই সে অন্যায়কারীকে অনেক মারে। এভাবেই তার দিন চলে। কিন্তু তার বাবা সাদাব এসব মেনে নিতে পারেন না। তার ধারণা ছেলে নষ্ট হয়ে গেছে। তাই আজ যখন রাতুলের চাকরির ইন্টারভিউ, তখন তিনি নিজেই লাথি মেরে রাতুলকে ঘুম থেকে তোলে। আর রিয়া তার বড় বোন, সে তার এক সিনিয়র বান্ধবীর অফিসে চাকরির ব্যবস্থাটি করে দিয়েছে। রাতুল দ্রুত তৈরি হয়ে ঘর থেকে বের হয়। বাড়ির সবার উপর রাগ করে সে না খেয়ে সোজা বেরিয়ে আসে। তার আপুর দেওয়া ঠিকানায় এসে দেখে বিরাট একটা অফিস বিল্ডিং। কাচের দেওয়ালে লেখা চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ শাখা 2। বিশাল গেট, ভিতরে সাজানো বাগান। রাতুল মনে মনে বলে, আরে শালা, এমন অফিস তো আগে দেখিনি। তাহলে তো এখানে এসেই মাস্তানি করে 2-3 কোটি টাকা নিয়ে যেতে পারবো। লোকগুলো কত সহজ সরল হবে। কিন্তু এখন তো হবে না। আপুর বান্ধবীর অফিস। আচ্ছা, আপুর বান্ধবীটাকে দেখতে কেমন হবে? নিশ্চয়ই একটা বুড়ি। রাতুল মনে মনে ভাবতে ভাবতে অফিসের গেট দিয়ে ভেতরে ঢোকে। রিসেপশনে নাম এন্ট্রি করিয়ে ইন্টারভিউ রুমে যাওয়ার জন্য ওয়েটিং রুমে বসে। ইন্টারভিউ চলছে। রাতুলের ধারণা ইন্টারভিউ রুমে তার আপুর বান্ধবীর সঙ্গে দেখা হবে। তাকে বলে সেখান থেকে কেটে পড়বে। চাকরি যেন কোনোভাবেই না হয়, এটাই তার মূল লক্ষ্য। সে চায় না কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকতে।
এক এক করে সবাই যাচ্ছে। কিছুক্ষণ পর বের হচ্ছে। সবার শেষে রাতুলের পালা আসে। রাতুলের প্ল্যান হলো সবার সঙ্গে খারাপ ব্যবহার করা এবং এমন কথা বলা যাতে চাকরিটা না হয়। রাতুল ইন্টারভিউ রুমে ঢোকে, কিন্তু রুমে ঢুকে সে অবাক হয়ে যায়। এ কি, কেউ তো রুমেই নেই, কেবল একটা টেবিল রাখা, টেবিলের উপর একটি মাইক্রোফোন রাখা, আর ঘরের এক দেওয়ালে একটা বড় স্ক্রিনে স্পষ্ট রাতুলকে দেখা যাচ্ছে। রাতুল দ্রুত বুঝে যায় এখানে সিসি ক্যামেরা লাগানো আছে এবং দূর থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার কোনো দরকারই নেই। এমন সময় রাতুল একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ শুনতে পায়। ভয়েসটা তার কানের মধ্যে যেন অন্যরকম অনুভূতি জাগায়। রাতুল মাইক্রোফোনের কাছে মুখ দিয়ে এসে একটু কাচুমাচু হয়ে বলে, হ্যালো। আমি অরি, এই অফিসের বস। আপনার সিভি দেখলাম, আপনি তো পড়াশোনা শেষও করেননি ঠিকমতো। আর যা রেজাল্ট ও পড়াশোনার যে অবস্থা, তাতে আপনার এখানে আসার তো কোনো সুযোগই নেই। আরে বাহ, ধন্যবাদ। আমার আপুর সিনিয়র বান্ধবী মানে বড় আপু। আমার কথাটা আপনার মুখেই শুনতে পেলাম। আমি যাই, আপুকে বলবেন আমাকে বের করে দিয়েছেন অফিস থেকে, চাকরিটা হবে না। ধন্যবাদ, শান্তি লাগছে। রাতুল মাইক্রোফোনে কথাটা বলেই ঘর থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই সেই কণ্ঠস্বরটি আরও জোরে শুনতে পাই। এই বাদর ছেলে, চুপচাপ বসুন। আমি কি আপনাকে যেতে বলেছি? ভারী বেয়াদব তো আপনি। যেতে বলা হলে যাবেন, চুপচাপ নিজের চেয়ারে বসে থাকুন। আপনার মধ্যে কি কোনো ভদ্রতা নেই? রাতুল চমকে যায়। ধুর, এই মেয়ে মনে হয় রাতুলকে ভালো করেই চেনে। সে বিরক্তি নিয়ে চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়ে। আপনি চাকরি করতে চান না কেন? আপনার বোনের কথাগুলো শুনলাম, আপনার মাও খুব চিন্তিত, আপনার আপুও আপনাকে নিয়ে অনেক বোঝায়, কিন্তু আপনি তো কাউকে পাত্তাই দেন না। এগুলো আমার ভালো লাগে না। কারো অধীনে থাকতে আমার একদমই ইচ্ছে করে না। কেন যেন সবসময় মনে হয় আমি নিজে একটা কিছু করব, যা কারো কথায় চলবে না। তাকে আপনি বিজনেস করতে চান? হ্যাঁ, সেটা ঠিক আছে। নিজের মতো করে কিছু করতে পারলে খুব শান্তি পাবো, কিন্তু এখন তো আমার কাছে তো টাকা নেই। বেশ, আচ্ছা আপনি মনে করুন আপনাকে এই কোম্পানির ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো, বা ভাবুন এটা আপনারই কোম্পানি। কি করবেন আপনি? মানে বিজনেসটা আপনার হলো, কিভাবে আপনি এটাকে আরো বড় করবেন? রাতুল একটু চিন্তা করে, তারপর তার মাথার ভিতর থেকে কিছু আইডিয়া বের করে নিয়ে আসে। তার মুখটা এবার একটু উজ্জ্বল দেখায়। রাতুল বেশ আত্মবিশ্বাসের সাথেই বলতে শুরু করে, খুব সহজ হিসাব। প্রথমে মার্কেটে বুঝবো, মার্কেটে এখন কী ধরনের প্রোডাক্ট চলছে আর কোনটার চাহিদা আছে, সে অনুসারে নতুন প্রোডাক্ট নির্বাচন করব। তারপর প্রমোশনের দিকে মনোযোগ দেব। মার্কেটে এখন যারা ট্রেন্ডে আছে, মানে তারকা স্টার, তাদেরকে দিয়ে প্রোডাক্টগুলো প্রমোট করব। প্রথম বছর প্রমোশনে কোটি টাকা খরচ করলে পরের বছর তার দ্বিগুণ টাকা উঠে আসবে। আর প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো করব, কিন্তু দাম রাখবো অল্প লাভ রেখে। যেহেতু এটা বড় কোম্পানি, তাই স্পন্সর করব তারকাদের পেছনে। আর প্রতি মাসে গরিবদের মাঝে কিছু বিতরণ করব। কোম্পানির নিজস্ব প্রচারণার স্বার্থে এরকমের ড্রেস পরে বড় সেমিনার করব পাবলিকলি। সেখানে কিছু প্রোডাক্টের মূল্য অর্ধেক করে দেব। তবে এগুলো হবে যেগুলো বিক্রি হয় না বা পুরনো প্রোডাক্ট। প্রথমে খরচ হলেও পরে দ্বিগুণ লাভ আসতে শুরু করবে। রাতুলের কথা শুনে স্ক্রিনের ওপাশে থাকা 10 জন লোক যারা অরির সঙ্গে মিটিং রুমে বসে ইন্টারভিউ দেখছে, সবাই চুপ হয়ে যায়। অরি মিটিং রুমে বসেই মাইক্রোফোনের মাধ্যমে পাবলিকদের ইন্টারভিউ নিচ্ছে। ইন্টারভিউ দিতে আসা অনেকেই অনেক কিছুই বলেছে, তবে রাতুলের আইডিয়াগুলো সবচাইতেই সেরা। অরি তার সামনে বসার লোকগুলোর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, সেটা তো জোস, এর আইডিয়াগুলো চমৎকার। তাকে দ্রুত অফিসে জয়েন করাও, আমাদের আরও আইডিয়া পাওয়া যাবে। ওকে হারাতে চাই না। অরি এবার রাতুলের উদ্দেশ্যে মাইক্রোফোনে বলে, মিস্টার রাতুল, আপনার চাকরি কনফার্ম। আপনার স্যালারি মাসে 40,000 টাকা। কালকে থেকে আপনি জয়েন করবেন। আপনাকে অবশ্য আসতে হবে। কিন্তু ম্যাম, আমি চাকরি করব না, আমার ভালো লাগে না। আমি তো বলেই দিলাম। বেশি কথা নয়, যান এখন। বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, সে আপনাকে জয়েনিং লেটার ধরিয়ে দেবে। আপনি সোজা বাড়িতে চলে যাবেন। কালকে যেন আপনাকে অফিসে দেখি। রাতুল আর কী করবে? সে হতাশ হয়ে মন খারাপ করে রুম থেকে বের হয়ে যায়। তার পরিকল্পনা ভেস্তে গেল। রুম থেকে বের হতেই একটা মেয়ে এসে রাতুলের হাতে একটা লেটার গুঁজে দেয়। রাতুল মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই রাতুলের কাঁধে কে যেন হাত রাখে। ঘুরে দেখে তার বন্ধু শিহাব দাঁড়িয়ে।
আরে বন্ধু, তুই এখানে কিভাবে কি? তোর তো সারাদিন কাটে মারামারিতে। চুপ কর, আমি এই কোম্পানিতে চাকরি পেয়েছি, তুই এখানে কেন? মামা, আমি ওইখানে চাকরি করি। অফিসের বস কিন্তু একজন বুইড়া বেটা, জানিস তো? ওই দেখ ছবি দেয়ালে, লোকটা কি তোর ইন্টারভিউ নিচ্ছে? রাতুল ঘুরে তাকাই। একটা বুড়োর ছবি টাঙানো আছে দেয়ালে। রাতুল বলে, আরে না রে, ইন্টারভিউ রুমে কাউকে দেখিনি, তবে একটা মেয়ের ভয়েস শুনেছি, সেই চাকরি দিয়েছে। দেখ জয়নিং লেটার। মনে হয় তাহলে মিরাজ সাহেবের নাতনি হবে। আমাদের বস তিনি দেশের বাইরে থাকে, সেখানে বসেই ভিডিওর মাধ্যমে তোর ইন্টারভিউ নিয়েছে। উরি বাপরে, তাহলে সিনিয়র বস দূরে বসেই বিজনেস সামলায়। ঠিক আছে থাক, আমি গেলাম, কাজ আছে। কথাটা বলেই রাতুল চলে যায় সেখান থেকে। এলাকায় আসতেই রাতুল দেখে একজন বুড়ো লোক খুব কান্নাকাটি করছে। রাতুলকে দেখেই সে ছুটে আসে। বুড়ো লোকটি বলে, বাবা রাতুল, তুমি এসেছো? বাঁচাও বাবা আমার মেয়েকে, আমার সব শেষ হয়ে যাবে। আমার স্কুল পুরো মেয়েটাকে ওরা তুলে নিয়ে গেছে। মেম্বারের ছেলে মারুফ এই কাজটা করেছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই বাবা। কি বলছো চাচা তুমি? মেম্বারের ছেলে, সাহস তো কম নয় তার। চিন্তা করবেন না কাকা, আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব। কোথায় নিয়ে গেছে আপনার মেয়েকে? নদীর ধারে পুরনো গোদামটার কাছে রেখেছে বাবা। রাতুল আর দেরি করে না। সে দ্রুত তার বন্ধুদের ফারুক, নিবিড় আর শামীমকে ডেকে নেয়। তারা চারজন মুহূর্তেই নদীর ধারে সেই পুরনো গোদামটার দিকে ছুটে যায়। রাতুল মনে মনে ভাবে, তারা চাকরির ইন্টারভিউ ছিল, নতুন জীবন শুরু করতে চেয়েছিল সে, কিন্তু তার এলাকায় অন্যায় হলে সে কিভাবে চুপ করে থাকবে। গোদামের কাছে এসে দেখে স্কুলের ড্রেস পরা একটা মেয়েকে তিনজন ছেলে আটকে রেখেছে। ওদের মধ্যে একজন হলো এলাকার মেম্বারের ছেলে মারুফ। মেয়েটি ভয়ে কাঁপছে আর কাঁদছে। রাতুল এসে গোদামের দরজার সামনে দাঁড়িয়ে বলে, তোদের তো দেখি সাহস কম না, আমার এলাকায় ঢুকে আমার এলাকার মেয়েদের ধরে এনেছিস। তোদের এত সাহস কে দিয়েছে? ও তুই? রাতুল, তুই এখন এসব ঝামেলা কেন আসছিস? দেখ, এখান থেকে চলে যা, নাহলে তোকে আজ মেরে ফেলবো। তুই বেশি বাড়াবাড়ি করিস না, এই মেয়েটাকে আমাদের দরকার। দেখ, আমার কাছে এখন কোনো অস্ত্র নেই। অফিসে গিয়েছিলাম চাকরির জন্য, নতুন জীবন শুরু করবো বলে। ভাবছিলাম ভালোভাবে চলবো, বাসায় যেন বিচার না যায় সেভাবে থাকবো, কিন্তু তোর মতো জানোয়ারকে না পিটিয়ে আমি শান্তি পাবো না। কথাটা বলতেই মারুফের সাপোর্টের নাজিম নামের ছেলেটা হাতে ধারালো ছুরি নিয়ে রাতুলের দিকে দ্রুত এগিয়ে আসে। নাজিম কিছু বুঝে ওঠার আগেই রাতুল তার হাত ধরে একটা প্যাচ দিয়ে দেয়। নাজিমের হাত থেকে ছুরিটা ছিটকে দূরে পড়ে যায়। এরপর মুহূর্তেই রাতুল তার পেটে সজোরে একটা লাথি মারে। নাজিম গোদামের দেওয়ালের দিকে ছিটকে পড়ে। মারুফ তখন আর এক মুহূর্ত দেরি না করে নিজে ঝাঁপিয়ে পড়ে রাতুলের উপর। তার হাতেও একটা ধারালো অস্ত্র। রাতুল দ্রুত লাফিয়ে সরে যায়। মারুফ অস্ত্র দিয়ে আঘাত করতে চাইলে রাতুল নিপুণভাবে তার হাত ধরে। দুজনের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি। রাতুল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মারুফের হাত ধরে মোচড় দেয়। মারুফ ব্যথায় চিৎকার করে ওঠে। এর মধ্যেই তার অন্য সাদরের টিটু পিছন থেকে রাতুলকে জাপটে ধরার চেষ্টা করে। রাতুল কৌশলে মারুফকে ধাক্কা দিয়ে টিটুর দিকে ফেলে দেয়। টিটু আর মারুফ দুজনেই একসাথে নিচে পড়ে যায়। এই সুযোগে রাতুল মেঝেতে পড়ে থাকা নাজিমের ছুরিটা তুলে নেয়। সে দ্রুত গিয়ে মারুফের পায়ের উপর সজোরে ছুরির উল্টো দিক দিয়ে আঘাত করে। আহ! এই ছুরি দিয়ে আমাকে মারতে চেয়েছিলি? নে, এবার তোরা মজা বোঝ। টিটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই রাতুল তার হাতের পিছনের দিকে ছুরিটা দিয়ে গভীর একটা আঁচড় কাটে। টিটু যন্ত্রণায় কাতরাতে থাকে। নাজিম ততক্ষণে উঠে এসে একটা কাঠের তক্তা দিয়ে রাতুলের মাথায় আঘাত করতে আসে। রাতুল দ্রুত মাথা সরিয়ে নেয় এবং কাঠের তক্তাটি ধরে নিজের দিকে টেনে নেয়। তক্তাটা নাজিমের মাথাতেই সজোরে লাগে। নাজিম মাথা চেপে ধরে লুটিয়ে পড়ে। রাতুল এবার মারুফের দিকে তাকিয়ে এগিয়ে যায়। মারুফ তখন হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছে। রাতুল মারুফের চুলের মুঠি ধরে টেনে তোলে এবং একের পর এক ঘুষি মারতে থাকে তার মুখে। মারুফের মুখ ফেটে রক্ত ঝরতে শুরু করে। আমার এলাকায় আর কোনোদিনও এসব কাজ করবি না। তোদের জন্যই আজ আমার চাকরি ইন্টারভিউ শেষ করে
আবার এখানে আসতে হলো। যা, এই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে চলে যা। রাতুল মারুফকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারুফ, নাজিম আর টিটু তিনজনেই মার খেয়ে বিধ্বস্ত অবস্থায় কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে রাতুলকে জড়িয়ে ধরে। রাতুল তাকে আশ্বস্ত করে এবং তার বুড়ো কাকার কাছে পৌঁছে দেয়। রাতুল এখন ভাবে সে কি কাল অফিসে যাবে, নাকি আজ যা হলো তা তার কালকের নতুন জীবনে প্রভাব ফেলবে। রাতুল মন খারাপ করে অনিচ্ছার সত্ত্বেও পরের দিন অফিসে আসে। গুদাম ঘরের মারামারির পর তার মনটা আরও বিগড়ে আছে। তার মনে হচ্ছে এই চাকরির কারণেই সে আর তার এলাকার লোকজনের বিপদে দাঁড়াতে পারবে না। অফিসে ঢুকতেই গতদিন ইন্টারভিউয়ের সময় যে মেয়েটি তাকে জয়েনিং লেটার দিয়েছিল সেই মেয়েটি এসে রাতুলকে তার ডেস্ক দেখিয়ে দেয়। সেখানে আগে থেকেই তার বন্ধু শিহাব বসে আছে। শিহাবের সঙ্গে কালকেই রাতুলের দেখা হয়েছিল এবং সে অফিস সম্পর্কে অনেক কিছুই শুনেছে। শিহাব রাতুলকে দেখেই চেয়ার থেকে লাফিয়ে ওঠে। রাতুল, তুই সত্যি অফিসে এসেছিস? আমি তো ভাবতেই পারিনি। যাক, তোর বাবার মান সম্মান এবার বাঁচবে। কিরে, কালকে যেন বলছিলি চাকরি করবি না, বসকে কি ভয় পেয়েছিস? চুপ কর, ফুড কাটতে আসছিস? আমার মুড এখন ভালো নেই। না রে, ফুড কাটতে আসিনি, তোকে গুড নিউজ দিতে এসেছি। রাখ তোর গুড নিউজ, কি হয়েছে সেটা বল। মনোযোগ দিয়ে শোন দোস্ত, আজকে তো অফিসে নতুন বস আসবে। তো কি হয়েছে? আচ্ছা, অফিসের বর্তমান মালিক মানে ওই বুড়োর কি কিছু হয়েছে? না রে, উনি নাকি আর আসবে না, ওনার শরীর আর চলছে না। শোন, ওনার নাতনি বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে এসেছে। সেই নাতনির হাতেই এখন সব কিছু বুঝিয়ে দেবে। আজকেই নাকি আসবে। বাহ, ভালো তো। নতুন বস, তাও আবার মেয়ে, কি কপাল আমাদের। এই বলে দুজনে মুখ টিপে টিপে হাসতে শুরু করে। বেশি নজর দিস না আবার, বসকে নিয়ে তো কোনো কথা বললি না। শালা, সবাইকে নিজের মতো মনে করিস কেন? হ্যাঁ, যা গিয়ে চুপচাপ কাজ কর। তাহলে এবার যাই। আচ্ছা শোন, একটা জরুরি কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল, হাতে অনেক কাজ জমে আছে। দোস্ত, বস কি আজকে আসবে? কখন আসবে সেটা বল। লাঞ্চের পর আসবে, সবাই যেন রেডি থাকে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। কাজ করতে করতে রাতুলের কখন যে সময় চলে গেছে তা বুঝতে পারে না। তার নতুন জীবনের প্রথম দিনটা কাজের মধ্য দিয়েই কাটতে থাকে। হঠাৎ ম্যানেজার রতন সাহেব সেখানে আসে। তিনি বেশ গম্ভীর মুখে সবাইকে উদ্দেশ্য করেই বলেন, সবাই রেডি থাকবে, আজকে তোমাদের নতুন বস আসবে। কেউ যেন কোনো প্রকার অনিয়ম না করে সেদিকে খেয়াল রাখবে। সো কেয়ারফুল, কারো কাজে যেন কোনো ভুল না হয়। রাতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টো বেজে গেছে। শিহাবকে সে ফিসফিস করে বলে, চল খেয়ে আসে, লাঞ্চ টাইম হয়ে গেছে, দুপুরে খাবারটা শেষ করে আসে। তারপর দুজনেই অফিস থেকে বের হয়। তারপর একটা ক্যান্টিনে গিয়ে বসে বসে আড্ডা দেয় আর খায়। রাতুল একটু ঢিলেমি করে গল্প করতে থাকে। এমন সময় শিহাব হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে বলে ওঠে, এই রাতুল, আমরা যে এখানে বসে আছি ম্যানেজারের কথা মনে নেই? দুপুরের পর নতুন বস আসবে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। আরে সমস্যা নেই, এত দুপুরবেলা বস আসবে না। ওই শালা ম্যানেজার এমনিতে বেশি চিল্লাচিল্লি করে গেছে, দুপুরের খাবার কি আর ফেলে দেওয়া যায়? না রে দোস্ত, তবুও আজকে আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। প্রথম দিনেই কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। দাঁড়া, আগে খেয়ে নেই, তাড়াহুড়ো করে খেলে পেটে গ্যাস হবে। খেয়ে দিয়ে আয়েশ করে রাতুল আর শিহাব অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এরই মধ্যে নতুন বস অফিসে চলে এসেছে। নতুন বস এসে সবার সঙ্গেই পরিচিত হতে থাকে। সবাইকে মিটিং রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। রাতুল আর শিহাব নেই, বাকি সবাই মিটিং রুমে উপস্থিত। তাদের আগের বস বুড়ো মিজান সাহেব সবার সঙ্গে নতুন বসকে পরিচয় করিয়ে দেন এবং বলেন, এই হচ্ছে আমার একমাত্র নাতনি ওরি, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে এসেছে। এখন থেকে এই অফিস ওই দেখবে। আমার বয়স হয়েছে, আমি আর পাচ্ছি না। তোমরা সবাই ওকে সব কিছু বুঝিয়ে দেবে, কোনো সমস্যা করবে না। নতুন যারা জয়েন হয়েছে তারাও হেল্প করবে। মিজান সাহেবের কথা শেষ হতেই নতুন বস অরি চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। তারপর একটু অবাক হয়ে বলে, দাদু, লোক তো মোট
60 জন থাকার কথা, এখানে তো 58 জন দেখছি। বাকি 2 জন কই? ম্যানেজার রতন সাহেব তখন একটু ইতস্তত হয়ে বলেন, ওরা মনে হয় ওয়াশরুমে গেছে ম্যাম, একটু পরে চলে আসবে, হয়তো লাঞ্চ শেষে ফ্রেশ হচ্ছে। অরি আর মিজান সাহেব এভাবে অনেকক্ষণ কথা বলে, সবার সঙ্গে কুশল বিনিময় করে, কিন্তু রাতুল আর শিহাব তখনও সেখানে ছিল না। ম্যানেজারকে নতুন বস অরি বলে দেয় ওই দুজন এলে যেন সরাসরি তার রুমে যায়। একটু পর রাতুল আর শিহাব অফিসে আসে। তারা দেখে মিটিং রুমে সবাই কেমন জানি রাগী দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। কেউই কিছু বলছে না, কিন্তু তাদের চোখে বিরক্তি স্পষ্ট। একটু পর ম্যানেজার রতন সাহেব দ্রুত তাদের কাছে আসে। কোথায় ছিলে তোমরা? তোমাদের বলেছিলাম না আজ অফিসে নতুন বস আসবে, খেয়াল নাই তোমাদের? জি স্যার, আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলে মানে? তোমাদেরকে বলেছিলাম না আজকে নতুন বস আসবে, কথা কানে যায় না তোমাদের? নতুন বসের প্রথম দিনই তোমরা লেট করলে। আসলে স্যার, নাস্তা করতে। ম্যানেজার রতন তাকে আর কিছু বলতে না দিয়ে বলে উঠলেন, রাখো তোমার নাস্তা, এখন যাও বসের রুমে যাও, তোমাদের তিনি ডেকেছেন। এই বুঝি তোমরা প্রথম দিনে আমাকে বিপদে ফেললে, কি হবে কে জানে। ওকে স্যার, আমরা যাচ্ছি। রাতুল আর শিহাব ভয়ে ভয়েই দুজন দুজনের দিকে তাকায়। তাদের মনে হাজারো চিন্তা ভিড় করে। বসের রুমের সামনে গিয়ে তারা একটু থমকে দাঁড়ায়। দুজনেই একসাথে নরম গলায় বলে, আসতে পারি ম্যাম? আসুন। তারা ভয়ে ভয়ে ভিতরে যায়। ম্যাম চেয়ারটা উল্টো করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে, যেমনটা বাংলা সিনেমায় দেখা যায়। পিছনের দিকে মুখ করে বসে থাকা গম্ভীর বস। বসুন। কোথায় গিয়েছিলেন আপনারা? ম্যাম, বাইরে খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর হবে না ম্যাম, আমরা খুবই দুঃখিত। ম্যানেজার আপনাদের আগে বলেনি আজকে নতুন কেউ আসবে? আপনাদের কি জানানো হয়নি? আসলে রাতুল কথা বলার জন্য যেই মুখ খোলে অমনি ম্যাম তাদের দিকে ঘুরে তাকায়। ম্যামকে দেখেই রাতুলের মুখ বন্ধ হয়ে যায়, চোখ দুটো তার গোল গোল হয়ে যায়। আরে, এ তো অরি আপু, তার আপুর সেই সিনিয়র বেস্ট ফ্রেন্ড। অরি আপুর সাথে কত দুষ্টুমি, কত স্মৃতি জমে আছে। 4 বছর আগে রাতুল অরিকে প্রপোজ করেছিল, কিন্তু অরি তাকে চড় মারে। তারপর থেকে আর দেখাই হয়নি। আর 4 বছর পর দেখা হয়েছে। রাতুল তার সামনে বসে থাকা অরিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। গতকালের ইন্টারভিউয়ের সেই কণ্ঠস্বর আর আজ এই রূপে তার সামনে। রাতুলের মনে হয় যেন সময় থেমে গেছে। শিহাব এই অবস্থা দেখে রাতুলকে কনুই দিয়ে একটা হালকা টোকা দেয়। টোকা খেয়ে রাতুল বাস্তবে ফেরে। আসলে ম্যাম, বাইরে গিয়ে খেয়েছি তো, তাই একটু লেট হয়ে গেছে। নেক্সট টাইম আর হবে না, আপনি চিন্তা করবেন না। গুড। আপনার নাম কি? জি ম্যাম, আমার নাম হচ্ছে শিহাব আহমেদ। আর আপনার? জি। অরির কথা শুনে রাতুল তোতলাতে শুরু করে দেয়। যে ছেলে কখনো ভয় পায় না কাউকে, আজকে অরির সামনে তোতলাচ্ছে। আরে, আপনি তোতলান নাকি? হ্যাঁ, নাকি ভয় পাচ্ছেন? ইন্টারভিউ তো আমি নেইনি, আমার অ্যাসিস্ট্যান্ট নিয়েছিল। আমি শুধু অডিও শুনছিলাম। নতুন নাকি? তখন শিহাব পরিস্থিতি সামাল দিয়েতে বলে, না ম্যাম, আসলে ও নতুন কাউকে দেখলে বা হঠাৎ কোনো বড় মানুষকে দেখলে এরকম করে। ও একটু লাজুক তো। আচ্ছা, ঠিক আছে, আপনারা এখন কাজে যান। আর শুনুন, আমার কিছু কথা আছে। জি ম্যাম, বলেন। আমার অফিসে কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না। আমি চাই না প্রথম দিনেই আপনাদের ডিসমিস করে অন্য কাউকে নিয়োগ দিতে। আমার প্রতিষ্ঠানে কাজ করতে হলে 100% মনোযোগ দিয়ে করতে হবে। সো বি কেয়ারফুল, আর যেন এমন ভুল না হয়। ওকে ম্যাম, আর হবে না, আমরা এখন আসি। ওকে, যেতে পারেন। অরি রাতুলকে কিছুক্ষণ লক্ষ্য করে, রাতুলকে দেখা শেষ করে বলে। এরপর রাতুল আর শিহাব অরির রুম থেকে দ্রুত চলে আসে। করিডোরে এসে শিহাব রাতুলকে হালকা ধমক দেয়। শালা, আজকে তোর জন্য চাকরিটাই চলে যেত। ভাগ্যিস ম্যামের মনে একটু মায়া ছিল, তাই এবার বেঁচে গেলাম। তুই কেন ওইভাবে তাকিয়েছিলে? তাছাড়া তোর মতো ছেলে তুতলালো কেন? আরে, আমি কি করেছি? আমি তো কোনো ভুল করিনি। তুই কি করেছিস মানে? আর বসে বসে আড্ডা দে, বেশি বেশি করে খা, কাজ করা লাগবে না। তোর মতো ব্যাখ্যালি আর একটাও নেই। শিহাব যেন রাগে পুরোই আগুন হয়ে আছে। আরে দোস্ত, বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে, আর তো দেরি হবে না। আচ্ছা রাতুল, তুই ওনাকে দেখি ওরকম বোবা হয়ে গেলি কেন? তোকে তো এমন দেখিনি আগে কখনো।
আরে না, এমনি। কি যে বলিস না। এমনি মানে? নাকি ক্রাশ টাশ খাইছিস? ওনাকে তো দেখতে খারাপ না, আমাদের কলেজ লাইফের নায়িকাদের মতো দেখতে। থুর গাদা, এগুলো কিচ্ছু না। আমি এমন কিছু ভাবছি না, চুপ কর তো। না রে, আমি বুঝি, আমি তোর বন্ধু। তবে মনে রাখিস, সেটা কিন্তু আমাদের বস। বসের সাথে বেশি মাখামাখি করিস না যেন। চুপ কর শালা হারামি। যা এখন কাজ কর, নয়তো আবার ম্যানেজার আসবে। সেদিন কাজ শেষ করে রাতুল বাসায় চলে যায়। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে। শেষ পর্যন্ত অরি তাদের বস। হায়রে, কি আছে তার কপালে, আল্লাহ ভালো জানে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। এদিকে অরিও সেদিন রাতে তার রুমে বসে বসে একই কথা ভাবছে। এই ছেলে সেই ছেলে, এই সেই ছেলে রাতুল, যার সঙ্গে আর 4 বছর আগেও সে লুটুপুটু করত। দুজনেই এখন অতীতের কথা মনে পড়ছে তার। দুজনেরই এখন অতীতের কথা মনে পড়তে থাকে। 4 বছর আগে অরি রোজ রাতুলদের বাসায় আসতো। রাতুলের বোন রিয়া আর অরি দুজনেই ছিল ঘনিষ্ঠ বান্ধবী। অরি সবসময় রিয়ার সঙ্গেই লেগে থাকতো। রাতুল অরিকে দেখেই প্রথমে পছন্দ করে। তার মনের গভীরে অরি কখন যে ঠাঁই করে নেয় তা সে নিজেও বুঝতে পারেনি। রাতুল অরিকে সবসময় লুকিয়ে দেখত। অরিকে সে সরাসরি মনের কথা বলতে পারতো না। অরির কিছু দরকার হলেই রাতুল গিয়ে সেটা এনে দিত। সে ছিল যেন অরির অলিখিত ব্যক্তিগত সহকারী। একদিন রাতুল কলেজ থেকে সাইকেলে ফেরার পথে দেখে তার আপু রিয়া, অরি আর একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একটা ফুচকার দোকানের সামনে ওরা দাঁড়িয়ে আছে এবং হেসে হেসে কথা বলছে। রাতুল সাইকেল থামিয়ে এগিয়ে যায়। ছেলেটার নাম আরিফ। সে অরির সঙ্গে হেসে হেসে খুবই ঘনিষ্ঠ হয়ে কথা বলে। অরিও আরিফের সঙ্গে খুব হাসে। আরিফ তার হাতে করে ফুচকা তুলে নিয়ে অরিকে খাইয়ে দেয়। তোরা পাবলিক প্লেসে কি শুরু করলি? একটু তো লজ্জা রাখ, লোকে দেখলে কি ভাববে? জানো তো, আমি ওরিকে অনেক পছন্দ করি, আর ওরিও একটু একটু করে। আমরা তো আর লুকিয়ে রাখছি না। চুপ করো তোমরা, বেশি বাড়াবাড়ি করো না। আরিফ, তোমাকে কিছুটা পছন্দ করি, এটা সত্যি। তবে সেটা এখনো সিরিয়াস কিছু নয়। আমি তোমাকে এখনো সেভাবে ভাবিনি। এমন সময় রাতুল তাদের সামনে এসে দাঁড়ায়। রাতুলকে দেখে অরি একটু চমকে যায়। অরি রাতুলের পাশে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার রাতুল, তুমি এখানে? কোথা থেকে আসলে? তোমার তো এখন কলেজে থাকার কথা। তুমি এখানে কি করছো অরি আপু? আর ওই ছেলেটাকে তোমাদের সঙ্গে কেন দাঁড়িয়ে আছে? রাতুল, তুই এখানে কেন? আর ওটা আমাদের সিনিয়র আরিফ ভাইয়া। কেন রে, কি হয়েছে? তুই এইভাবে কথা বলছিস কেন? তুই সিনিয়রের সঙ্গে ঘুরতে পারিস, কিন্তু অরি আপু কেন ঘুরবে? আপু চলো এখান থেকে, এখন আর এখানে থাকার দরকার নেই। কেন, কি হয়েছে রাতুল? আমি তো তোমার আপুর সঙ্গেই আছি। কিছুই হয়নি, তোমাকে যেতে বলেছি। চলো তো, এত কথা বলো কেন? চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। রাতুল কথাটা বলে অরির হাত ধরে টানে। অরিকে নিয়ে সে সাইকেলের দিকে এগিয়ে যায়। সাইকেলের সামনে বসায় অরিকে। অরি হাসতে থাকে। রিয়া আর আরিফ বোকার মতো তাকিয়ে থাকে। রিয়া, ওটাকে মানে ছেলেটাকে ওরিকে ওভাবে নিয়ে গেল কেন? ওটা আমার ছোট ভাই রাতুল, ও একটু দুষ্ট তো। ওরির সঙ্গে কি ওর কোনো সম্পর্ক আছে? এভাবে তো কেউ টেনে নিয়ে যায় না। আরে ধুর, ওরি আর রাতুল সবসময় দুষ্টুমি করে। ওরা দুজন একদম ছোট ভাই বোনের মতো। ওরে ছোট ভাই হিসেবে রাতুলকে অনেক আদর করে। ওর তো ভাই নেই তাই। ও আচ্ছা, ঠিক আছে, চলো ফুচকা খাই। অরি রাতুলের সাইকেলের সামনের দিকে বসে আছে। বাতাস লাগতেই অরির খোলা চুলগুলো এসে রাতুলের মুখের উপর পড়ে। রাতুল জোরে জোরে শ্বাস নিয়ে চুলের কড়া শ্যাম্পুর গন্ধ নেয়। রাতুল কোনোভাবেই তার সিনিয়র বড় আপু অরিকে হারাতে চায় না। রাস্তার পাশেই আইসক্রিমের দোকানের সামনে সাইকেল থামায়। দুজনেই সাইকেল থেকে নামে। এবার বলো তো, কেন আমাকে ওখান থেকে নিয়ে এলে? তোমার আপুর সঙ্গে কথা বলছিলাম। আইসক্রিম খাওয়াবো বলে। আর তাছাড়া ওই ছেলের পাশে তোমাকে একদমই মানা ছিল না আপু, তাই নিয়ে এসেছি। ওরে আমার ছোট ভাই, তুমি এত চিন্তা করো কেন? কিন্তু সে তো আমাদের সবার সিনিয়র, এভাবে করলে হবে? সবাই তো খারাপ ভাববে। আমি তোমার ছোট ভাই না, আমাকে ছোট ভাই বলো না। তো কি? রাতুল তার মনের কথা বলতে গিয়েও পারে না। তার ঠোঁটের কাছে এসেও কথাগুলো ফিরে যায়। সে চুপ হয়ে যায়। কিছু না বলে আইসক্রিম আনতে চলে যায় সে।
দুটো আইসক্রিম নিয়ে এসে একটা অরির হাতে দেয়। দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। রাতুল আর অরির মধ্যে সেই খুনসুটি সাইকেলে ঘোরার দিনগুলো চলতে থাকে। রাতুলের একতরফা ভালোবাসার দিনকে দিন আরও গভীর হয়। একদিন রিয়া তাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রাতুলকে সঙ্গে নিয়ে যায়। রাতুল অরিকে খুঁজে বের করে। আজ তাদের ভার্সিটিতে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অরি আর রিয়া দুজনেই সুন্দর শাড়ি পরে এসেছে। তাদের দুজনকে দেখতে ভার্সিটির অনেক ছেলে এসে প্রপোজ করছে। রাতুলের এসব একদমই সহ্য হয় না। তার বুকের ভিতরে কষ্টের ঢেউ ওঠে। রাতুল দ্রুত অরি আপুর কাছে যায়। এমন সময় নেহাল নামের একটা ছেলে গোলাপ ফুল নিয়ে অরি আপুর সামনে আসে। আর অরি, আমি তোমাকে 1 বছর ধরে ভালোবাসি। তুমি আমার স্বপ্ন, আমার সব। আজ সুযোগ পেয়ে তোমাকে মনের কথাটা জানালাম। তোমাকে ভালোবাসি অরি, দয়া করে আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি তোমাকে খুব সুখী রাখবো। রাতুল ভাবে অরি বুঝি এবার নেহালকে জোরে একটা চড় মারবে, কিন্তু না। অরি হাসি মুখে ফুলটা নিয়ে নেহালকে বলে, মিস্টার নেহাল, আমার স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি কাদের মেয়ে কি চাই? আগে নিজের যোগ্যতা অর্জন করো, তারপর ভালোবাসতে এসো। তাছাড়া আমি এখন এসব নিয়ে একদমই ভাবতে চাই না। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো বড় হয়ে নিজের পরিবারের বিজনেস সামলানো। ফুলটা সুন্দর তাই রেখে দিলাম, ফুল নষ্ট করতে হয় না। ধন্যবাদ। অরির কথা শুনে রাতুল একটু খুশি হয়। যাক, অন্তত নেহালের প্রপোজ সে একসেপ্ট করেনি। তার মনের ভিতর কিছুটা স্বস্তি আসে। এমন সময় আরিফ আসে সেখানে। আরিফ এসে অরির হাত ধরে। অরি আরিফের দিকে তাকিয়ে হাসতে থাকে। আরিফের সঙ্গে অরির এই ঘনিষ্ঠতা রাতুলের একদমই সহ্য হয় না। রাতুল দ্রুত অরির কাছে আসে, অরির হাত ধরে বলে, হরি আপু, ওদিকে চলো তো, তোমাকে কে যেন ডাকছে, জরুরি কথা আছে। আরে রাতুল যে, তা ছোট ভাই আমার। তুমি এখন হুটহাট কোথা থেকে আসো? আমি আরিফের সঙ্গে একটা জরুরি কথা বলছিলাম। চলো না ওইদিকে, কথাটা খুব জরুরি, তোমার দেরি করা ঠিক হবে না। অরি আরিফের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে সবার থেকে দূরে চলে আসে। আসার সময় একটা মেয়ে অরির কাছে জানতে চায় যে ছেলেটা কে। অরি দ্রুত হেসে উত্তর দেয়, ও এটা আমার ছোট ভাই, একদম শিশু। রাতুল এমন উত্তর শুনে ভিতরে চাপা কষ্ট যেন বেঁকে যায়। সে অরিকে এতটাই ভালোবাসে যে অরিকে কখনো তার বড় আপু হিসেবে মনেই করে না। সে নিজেকে অরির ছোট ভাই হিসেবে শুনতে চায় না। এখন বলো ছোট ভাই, তুমি কেন ডেকে আনলে আমাকে? কি এমন জরুরি কথা ছিল? ওখানে তোমাকে ভালো লাগছিল না, অনেক ছেলে ঘুরঘুর করছিল তোমার পাশে, আমার অস্বস্তি হচ্ছিল। তাতে কি, আমি তো বেশ ভালোই ছিলাম। আমার তো মজাই লাগছিল সবার সাথে কথা বলতে। তুমি কেন এত ভাবছো? কিন্তু আমার তো ভালো লাগছিল না এসব, সবাই তোমাকে বিরক্ত করছিল। কেন? আর তাছাড়া আমি কি করতে পারি? তুমি কেন আমাকে এভাবে শাসাচ্ছ? তুমি তো আমার অভিভাবক না। উফ আপু, তুমি না বোঝো না কিছু। তুমি কেন শুধু আমাকে ছোট ভাই বলো? হ্যাঁ, কি বুঝবো? স্পষ্ট করে বলো, তোমার কি হয়েছে? রাতুল চুপ হয়ে যায়। আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অরি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে রাতুলের দিকে। রাতুল আবারও অরির হাত ধরে ভার্সিটির পিছনের দিকে টেনে নিয়ে যায়। নির্জন ছায়াযুক্ত জায়গা, যেখানে কেউ তাদের দেখতে পাবে না। এরপর সবার আড়ালে রাতুল অরির সামনে হাঁটু মুড়ে বসে। অরি প্রথমে অবাক হয়, কিন্তু নিজেকে সান্ত্বনা দেয় হয়তো রাতুল মজা করছে। কিন্তু রাতুল যা বলে তা শুনে অরির মাথা ঘোরাতে শুরু করে দেয়। রাতুল পকেট থেকে শুকনো একটা গোলাপের পাপড়ি বের করে অরিকে বলে, অরি, আজ আমি হাঁটু মোড়ে তোমার সামনে দাঁড়িয়েছি শুধু একটা সত্যি কথা বলার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এমনভাবে ভালোবাসি যে এটা নিজের ভেতরে ধরে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে। তুমি জানো না কতদিন, কত রাত, কত মুহূর্ত আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে এই অনুভূতিটা আমাকে চাপা দিয়ে ফেলতে হবে, ভুলে যেতে হবে, দূরে রাখতে হবে। কিন্তু যতই দূরে যেতে চেয়েছি, তুমি ততই আরও গভীরভাবে আমার ভেতরে ঢুকে গেছো। আমি জানি তুমি আমাকে ওইভাবে ভাবো না, তুমি আমাকে কখনোই ভালোবাসার জায়গা থেকে দেখোনি, আর দেখার কথাও না। তবুও তোমায় দেখলে আমার ভেতরের সমস্ত শব্দ থেমে যায়। একটা মানুষকে এত নিঃশব্দে, এত একতরফা, এত গভীরভাবে ভালোবাসা সম্ভব, এটা আগে জানতাম না। তোমাকে অরিয়াপি বলে ডাকা ছিল বাধ্যতা, সমাজের নিয়ম, কিন্তু তোমাকে তুমি বলে ভাবা ছিল আমার ভেতরের সত্যি। তুমি যখন হাসো মনে হয় পৃথিবীটা একটু সহজ,
তুমি যখন রাগ করো আমার বুকের ভেতর ভারী কিছু নড়ে ওঠে। তুমি যখন পাশ দিয়ে চলে যাও মনে হয় সময় একটু থেমে যেতে পারতো। আমি জানি এইসব অনুভূতি একপাশের, একদম একতরফা। শুধু আমার দিক থেকে জ্বলা আগুন, কিন্তু আগুনটাকে অস্বীকার করার মতো শক্তি আমার নেই। আজ আমি এইটুকুই বলতে চাই, তুমি আমাকে গ্রহণ করো বা নাই করো, আমি কোনো দাবি করতে আসিনি, কোনো প্রতিদান চাইতেও আসিনি। আমি শুধু চাই তুমি তোমাকে দেখে, তোমাকে ভাবতে ভাবতে তোমার নাম মনে করে আমি বেঁচে থাকার একটা অদ্ভুত শান্তি পাই, সেটা অনুভব করো। তুমি আমাকে ফিরিয়ে দিলেও আমি তোমাকে দোষ দেব না, দূরে গেলেও থামাবো না, কারণ সত্যিকারের একতরফা ভালোবাসা কখনো দাবি করে না, শুধু চুপচাপ নিজের জায়গায় থেকেই যায়। তোমাকে ছাড়া আমার জীবন থেমে থাকবে না, কিন্তু তোমাকে ভালোবাসা, ভালো না বেসে থাকা, সেটা আমি কোনোদিনই পারবো না। তুমি চাইলে আজই চলে যাও, কিচ্ছু বলবো না। আমাকে অপেক্ষা করাও, তাও আমার অনুভূতি বদলাবে না। আমি শুধু জানিয়ে দিতে চাই যে যেখানেই যাই, যতদূর বাঁচি, যত মানুষই দেখি, আমি তোমাকেই মনে রাখবো। কারণ কিছু অনুভূতি পূর্ণ না হয়েও সম্পূর্ণ হয়ে যায়, আর আমার ভালোবাসা ঠিক সেই রকম। তুমি আমাকে কিছুই দেবে না, তাও আমি তোমাকেই চাই, একতরফা, নিঃশব্দ, বিনা প্রত্যাশায়, তবুও যতটা গভীরভাবে পারে একজন মানুষ আরেকজনকে ভালোবাসতে। অরি এসব শুনে স্তব্ধ হয়ে যায়। সে হাঁ করে কিছুক্ষণের জন্য অবাক হয়ে রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল উঠে দাঁড়ায়। অরি কোনো কিছু চিন্তা না করে ঠাস করে রাতুলের গালে একটা চড় বসিয়ে দেয়। ছি রাতুল, তোমার এত বড় সাহস হলো কি করে? তোমাকে আমি ছোট ভাই হিসেবে দেখে এসেছি, সবসময় ভেবেছি তুমি আমার ছোট ভাই, আমার ভাইয়ের অভাব তুমি পূরণ করতে, আর শেষে তুমি কিনা আমাকে প্রপোজ করলে। একটু কি লজ্জা করলো না? তোমার মনে এইরকম নোংরা চিন্তা ছিল? আর কখনো তুমি আমার সামনে আসবে না, দূর হয়ে যাও। অরি কাঁদতে কাঁদতে সেখান থেকে দ্রুত চলে যায়। রাতুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। সেই আঘাতে ও অপমানে রাতুল অনেক কাঁদে। সেই কষ্টে রাহুল হয়ে যায় বেহায়া, বখাটে, রাগী, মাস্তান একটা ছেলে। অন্যদিকে অরি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে চলে যায় সেই ঘটনার মাসখানেক পরে। এরপর কেটে যায় 4টা বছর। পুরনো কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে রাতুল আর অরি ঘুমিয়ে পড়েছে কারোর ঠিক মনে নেই। একতরফা ভালোবাসার সেই প্রত্যাখ্যানের যন্ত্রণা তাকে এখনও তাড়া করে। পরের দিন শুক্রবার ছিল, তাই রাতুল অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তার ছুটির দিন। সে শিহাবকে কল করে। কি রে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? এই তো আছি, তোর কি অবস্থা? তোকে তো কাল সারাদিন দেখলাম না। আছে মোটামুটি, বিকেলে দেখা করিস, কথা আছে। বিকেলে? আচ্ছা ঠিক আছে। শোন রাতুল, তুই বরং আমাদের বাসায় চলে আসিস, বাইরে যাব না। আর আম্মাও তোকে আসতে বলেছে, তোর জন্য ভালো কিছু রান্না করবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আসবো, কোনো চিন্তা করিস না। ওকে, তাহলে রাখছি, ভালো থাকিস। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে রাতুল শিহাবের বাসায় যায়। শিহাব তখন ছাদে বসে আছে। রাতুল উপরে গিয়ে দেখে শিহাব বসে বসে আপন মনে গান শুনছে। কি রে দোস্ত, কি করিস? তুই তো পুরাই রোমান্টিক হয়ে গেছিস। কি রে, তুই আসছিস? এই তো বসে আছি, গান শুনছি আর আকাশ দেখছি। আয় বস। মাত্র আসলাম, তোর সঙ্গে কিন্তু কথা ছিল রে দোস্ত, খুব জরুরি। তো বল, কি বলবি? নাকি কথা বলার অনুমতি লাগবে? আচ্ছা শোন, তোকে আমি যে আগে আমার যে একতরফা ভালোবাসার কথা বলতাম, যে কারণে মারামারি ঝামেলা করে বেড়াতাম, যে একজনকে ভালোবেসে বেয়া হয়ে গেছি, যে বড় আপুকে ভালোবাসতাম, সেই সব তোর মনে আছে? মনে থাকবে না কেন? তোর জীবনের এত বড় ট্র্যাজেডি আমি ভুলবো? তো এখন আবার কি হয়েছে? কি আর হবে, যা হওয়ার তো তাই হয়েছে। তোকে যে অরির কথা বলতাম, সেই অরি হচ্ছে আমাদের অফিসের বর্তমান নতুন বস। কিরে, তুই কি সত্যি বলছিস দোস্ত? মজা করছিস না তো? সত্যি। তুই বিশ্বাস না করলে কাল অফিসে দেখিস, সে আমাদের আপুর বান্ধবী হয়, মানে রিয়াপুর বেস্ট ফ্রেন্ড। আমি জানতাম না আপুই তার অফিসে পাঠাবে আমাকে। তাহলে তো ভালোই হলো। এখন আবার প্রপোজ করবি, উনি হ্যাঁ বললে তো অফিসের মালিক তুই হয়ে যাবি। ভাগ্য তো দেখছি তোর সুপ্রসন্ন। তুই কি পাগল নাকি? আমার চাকরি থাকে কি না সেটা নিয়ে এখন আমি চিনতে আছি, আর তুই বলছিস রিলেশন করতে? তোর মাথা খারাপ হয়ে গেছে? শালা ফকিন্নি, তখন পড়াতে পারলি না কেন? সুযোগ ছিল, এবার মজা বোঝ। তোর উপর প্রতিশোধ নিবে দেখিস।
আরে বেটা, এমন হবে কে জানতো? প্রপোজ তো করেছিলাম, এখন গ্রহণ না করলে আমি কি করতে পারি? তো এখন যদি চাকরিটা চলে যায় খুব ভয় লাগছে রে। আপু আর বাবা জানলে আমার খবর আছে। আরে তুই পাগল নাকি? চাকরি কি বললেই চলে যাবে? দেখ না কি হয়। বস হয়তো এতটাও খারাপ নয়। মনে হয় না বেশি দিন টিকবে। অচিরেই লোহায় মরিচা পড়ে যাবে। সে নিশ্চয়ই আমাকে তাড়ানোর সুযোগ খুঁজবে। আরে গাধা, সেটা পরে দেখা যাবে। আগে তোর নিজেকে স্টিল রাখ, মাথা ঠান্ডা রাখ। রাখবো, চেষ্টা করব। সেদিন শিহাবদের বাসা থেকে আসতে রাতুলের অনেক রাত হয়ে যায়। বাসায় এসে সে গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠতেই রাতুলের অনেক দেরি হয়ে যায়। উঠে দেখে অলরেডি সকাল 9টা বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে সে অফিসের দিকে যায়। অফিসে পৌঁছতে প্রায় 10টা বাজে। মোবাইল হাতে নিয়ে দেখে শিহাব অনেকগুলো কল দিয়েছে। সাইলেন্ট মোড থাকার কারণে রাতুল ধরতে পারেনি। অফিসে ঢোকার পর শিহাব দ্রুত রাতুলের কাছে আসে। কিরে এত দেরি কেন? কতগুলো কল দিছি তোকে। তোর মোবাইলটা কি সবসময় সাইলেন্ট মোডে থাকে? তোকে ম্যাম ওনার রুমে যেতে বলেছে। কেন বলেছে? কিছু কি জানিস? দেরি করে এসেছে তাই? মনে হয় দেরি করে এসেছিস তাই ডেকেছে। যা গিয়ে দেখ, দেরি করিস না। রাতুল মনে মনে বলে, আল্লাহ মোরে রক্ষা করো, চাকরিটা বাঁচাও। সে আস্তে আস্তে অরির রুমের কাছে যায়। দরজায় টোকা দিয়ে বলে, ম্যাম আসবো? আসুন। কি কপাল রে আমার, যাকে এতদিন ট্রেড দিতাম, তুই তোকারি করতাম, কথায় কথায় রাগারাগি কেয়ার করতাম, কারোর সাথে মিশতে দিতাম না, আর আজ মানকা চিপায় পড়ে তাকে আপনি করে বলতে হচ্ছে। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? রাতুল মনে মনে ভাবতে থাকে। এরপর রাতুল ভিতরে যায়। সে একটা চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকে। ম্যানেজার রফিক সাহেবও সেখানে ছিল। রাফিক সাহেব, ওনাকে কাগজটা দিন। ম্যানেজার রাতুলকে একটা কাগজ ধরিয়ে দেন। রাতুল ভাবে শেষ পর্যন্ত চাকরিটা চলেই গেল। বাবা মায়ের চেহারাগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। কষ্টে যেন বুক ভেসে যাচ্ছে। তবুও রাতুল নিজেকে ধরে রাখে। সে ভয়ে ভয়ে কাগজটা পড়তে শুরু করে। পড়েই রাতুলের চোখ কপালে উঠে যায়। কারণ কাগজটাতে লেখা আছে রাতুলকে অরির প্রাইভেট সেক্রেটারি বানানো হয়েছে। সব সময় অরির সঙ্গেই থাকতে হবে। কিন্তু কেন এটা করলো? রাতুল বুঝতে পারে না। তার মনটা খারাপ হয়ে যায়। নিশ্চয়ই কোনো কারণ আছে। রাতুল কাগজটা নিয়ে বেরিয়ে আসে। শিহাব জিজ্ঞেস করে, কিরে কি বলেছে? এত চুপচাপ কেন? রাতুল কাগজটা ওর হাতে দেয়। শিহাব কাগজটা পড়ে হেসে ওঠে। বাহ, তোর তো প্রমোশন হয়েছে, প্রাইভেট সেক্রেটারি। তোর কপাল খুলে গেল। বিকেলে ট্রিট দিবি কিন্তু। না রে দোস্ত, আমাকে সেক্রেটারি বানিয়েছে মানে কোনো কাহিনী আছে। তুই অরিকে চিনিস না, আমি ওকে হারে হারে চিনি। ও ঠিকই এখন মজা নেবে। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখার ব্যবস্থা করেছে। আরে বেটা, তোর মাথায় এইগুলো ছাড়া ভালো কোনো চিন্তা আসে না? কি করবে? দেখিস কিচ্ছু করবে না। চুপচাপ কাজ কর, তোর তো লটারি লেগেছে। এরপর রাতুল কাজ শুরু করে দেয়। একটু পর পিয়ন এসে রাতুলকে বলে, ম্যাম আপনাকে ডাকছে। কেন? আমি তো কাজ করছি। ম্যাম দেখতে পাচ্ছে না? কেন ডেকেছে সেটা ম্যামকে জিজ্ঞেস করুন, আমাকে কেন বলছেন? জি ঠিক আছে। না থাক, আমি যাচ্ছি, আপনি এখন আসতে পারেন। একটু পর রাতুল অরির কাছে যায়। ম্যাম আমাকে ডেকেছেন? অরি টেবিলের উপর ফাইল দেখতে দেখতে বলে, আপনাকে আমার প্রাইভেট সেক্রেটারি বানানো হয়েছে। আজকে তেমন কোনো কাজ নেই। কাল সকালবেলা আপনি আমার বাসার সামনে থাকবেন। আমার সঙ্গে ব্যক্তিগত কিছু কাজ আছে। কিন্তু ম্যাম আমার কাজ তো অফিসে, অফিসের বাইরে কেন? অরি ফাইল থেকে চোখ তুলে রাতুলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ হাসি হেসে বলে, ভুলে যাবেন না, আপনি এখন আমার সেক্রেটারি, আমার ব্যক্তিগত সহকারী। সো যেটা বলছি সেটা করবেন। আপনার কাজ এখন অফিস না, আমি। ওকে ম্যাম। রাতুল আর কি করবে? তবে বড় আপুর এমন বিহেভ তাকে বেশ অবাক করছে। 4 বছর পর তার কলেজ লেভেল ক্রাশ অরিকে দেখেছে, তার উপর সেক্রেটারি বানিয়েছে। আজ অফিস এসেছে রাতুল। তার মনটা এখনও খারাপ। তার সেক্রেটারি পদে প্রমোশনকে সে কোনোভাবেই সহজভাবে নিতে পারছে না। অফিসে ঢুকেই সে দেখতে পায় তার ডেস্কের পাশে একটা নতুন মেয়ে বসে আছে। মেয়েটি দেখতে খুবই স্মার্ট এবং তার আশেপাশে অন্য ছেলেরা একটু ভিড় করে আছে। রাতুল নিজের জায়গায় গিয়ে বসে। তখনই শিহাব এসে রাতুলের কাঁধে হাত রাখে।
কিরে কাল বললি ম্যাম তোকে বাসায় ডেকেছে, যা শুনি তোর তো কপালে খারাপ হবে। রাতুল কাজ থেকে চোখ না সরিয়ে বলে, ভুলে গেছি, মনে ছিল না। কালকে তো অফিস ছুটি ছিল, তাই সিরিয়াসলি নিইনি। ওইদিকে তাকা, দেখ নতুন একটা মেয়ে এসেছে, ম্যানেজার সাহেবের রিকমেন্ডে আজ জয়েন করেছে। মেয়েটার নাম নিতে, দেখতে কিন্তু বেশ স্মার্ট। দেখ আমাদের অফিসের সব বেটা ওর আশেপাশে কেমন ঘুরঘুর করছে। রাতুল একবার আলতো করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার আশেপাশে সত্যিই ছেলেটা কিছুটা ঘুরঘুর করছে। শিহাব নিজেও নীতিকে মুগ্ধ চোখে দেখছে। রাতুল মুচকি হাসে, তার কাজে মন দেয়। তুই তো দেখছি ঘুরঘুর করছিস, যা কাজ কর। আরে ধুর, কাজ তো সারাদিনই করব, কিন্তু নতুন কাউকে এলে তো একটু দেখতে হয়। এমন সময় পিয়ন এসে ডাকে রাতুলকে। রাতুল স্যার, ম্যাম আপনাকে ডেকেছেন, জরুরি দরকার। আচ্ছা আমি আসছি, যাও তুমি। রাতুল উঠে অরির কেবিনের কাছে চলে যায়। দরজার কাছে এসে অনুমতি নেয়। ম্যাম আসবো? আসুন। রাতুল চুপচাপ ভেতরে এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। অরি হঠাৎ মাথা তুলে সরাসরি রাতুলের দিকে তাকিয়ে বলে, বিয়ে করেছেন রাতুল সাহেব? রাতুল একটু থমকে যায়। সে আশেপাশে তাকায়। অফিসের বস এমন ব্যক্তিগত প্রশ্ন হুট করে করবে এটা সে ভাবতেই পারেনি। তার রাগ উঠে যায়। না ম্যাম, কেন বলুন তো, এটা কি অফিসের কোনো জরুরি প্রশ্ন? এমনি আমি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। বাড়িতে ডেকেছিলাম, জাননি কেন? আপনার কি আমার কথা মনে থাকে না? মনে ছিল না ম্যাম, সরি। আসলে আমি ভেবেছি এটা হয়তো জরুরি কিছু নয়। আচ্ছা বাদ দিন। প্রেম করেন? কাউকে ভালোবাসেন? না, তবে মাস্তানি করে বেড়াই আর ঝামেলা করতে পছন্দ করি। শুনেছি সব। আপনি নাকি অনেক বেয়াদব, এলাকার সবাই আপনাকে ভয় পায়। আমাকে কেউ সেই রকম বেয়াদবি দেখাবেন? জি, একটা কথা বলবো যদি অনুমতি দেন? বলুন। আমি তো আপনাকে অনুমতি দেওয়ার জন্যই ডেকেছি। আমাকে কবে চাকরি থেকে বিদায় করবেন, মানে ডিসমিস করে দেবেন? আসলে আমার চাকরি করার একদমই ইচ্ছে নেই। আর বড় কথা, আপনার সামনে তো কখনোই না। আপনি বরং আমাকে ছেড়ে দিন। কেন? আমার সামনে কি সমস্যা? আমার সঙ্গে কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে? এমনি ভালো লাগছে না। আমার তো মনে হয় আমাকে দেখলেই আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু এটা তো হবে না রাতুল সাহেব। আপনি যেই দিন জয়েনিং লেটারে স্বাক্ষর করেছিলেন সেই দিন লেখা ছিল, আমি ছাড়া আপনি অন্য কোনো কারণে চাকরি ছাড়বেন, তবে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং 2 বছরের সাজা হবে। বিশ্বাস না হলে কাগজটা পড়ে দেখবেন। এ কথা শুনে রাতুল যেন আকাশ থেকে পড়ে। এটা কিছু হলো? রাতুল অরিকে প্রপোজ করেছিল। সে রাতুলকে জুনিয়র বলে রিজেক্ট করে, আর এখন এরকম ভয়ানক ফন্দি কেন করছে অরি? রাতুলের খুবই মেজাজ খারাপ হয়। সে জলদি রুম থেকে বের হয়ে অরিকে মনে মনে ভদ্রগালি দিতে থাকে। সে বুঝতে পারে এটা বসের প্রতিশোধের প্রথম ধাপ। আর অরি তার কেবিনে বসে মুচকি মুচকি হাসছে। তার প্রতিশোধ শুরু হলো। সে দ্রুত ফোন করে রিয়াকে। দোস্ত, তোর ছোট ভাই রাতুলকে ফাঁসিয়ে দিয়েছি। সে চাইলে জীবনেও চাকরি ছাড়তে পারবে না। 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। ভালো করেছিস। বান্দরটা এলাকায় বখাটেদের সাথে থেকে থেকে নিজেও বখাটে হয়েছে। এলাকায় তাকে বড় ভাই নামে ডাকে। বাইরে বের হতে পারে না। তুই ওর জীবনটা একটু ঠিক করে দে। চিন্তা নেই, আমি ঠিক করে ফেলবো। তবে শোন, তোর পরিবারের নতুন সদস্য যদি হয় কেউ, তুই কি করবি? তোর তো খুশি হওয়ার কথা। নতুন সদস্য মানে কি বলছিস তুই? তুই বুঝবি না, রাখছি এখন। অরি কল কেটে দেয়। কাঁচের ভিতর দিয়ে রাতুলকে দেখতে থাকে। ছেলেটা কতটা ম্যাচিওর, আগে কতটা বাচ্চা ছিল। ইন্টারে পড়াকালীন 3rd ইয়ারের মেয়েকে প্রপোজ করে, ভাবা যায়। ওদিকে রাতুল মেজাজ খারাপ করে নিজের ডেস্কে এসে বসে। এমন সময় একটা মেয়েলি কণ্ঠ শুনতে পায়। নীতি তার কাছে এসেছে। স্যার, আমাকে একটু হেল্প করবেন? আমি না এই ফাইলটা কিছুই বুঝতে পারছি না, কিভাবে কাজ করব বুঝতে পারছি না। রাতুল মেয়েটার দিকে না তাকিয়েই চরম বিরক্ত নিয়ে বলে, সময় নেই আমার, বাকিদেরকে বলুন জানতো এখান থেকে, বিরক্ত করবেন না। নীতি অবাক হয়। অফিসে আসার পর এখানে থাকা প্রতিটা ছেলে তার সাথে কথা বলার জন্য চান্স খুঁজছে, অথচ এই ছেলেটা তার দিকে একবার তাকালোও না, বরং সে নিজেই কথা বলার সুযোগ দিয়েছে। তবুও রাতুল পাত্তা দিল না। নীতি রাতুলের এই ব্যবহারে এক ঝটকায় ইমপ্রেস হয়ে যায়। সে পিছনে তাকায়। ছেলেরা এগিয়ে আসছে তাকে হেল্প করতে।
সবাই ওর হাত থেকে ফাইল নিতে চাইছে, কিন্তু নীতি রাতুলকে দেখছে। রাতুল কম্পিউটারের দিকে মনোযোগ দিয়ে কাজ করছে। রাতুল পুরোটা সময় নিজের কাজ করে একটু পর পর অরি তাকে ডাকে। রাতুল বারবার যায় আর আসে। অরি কোনো কাজও দেয় না, শুধু রাতুলকে বিরক্ত করে। এটা বসের প্রতিশোধের একটা অংশ। হঠাৎ পিয়ন আসে, তার হাতে চায়ের কাপ। এই নিন স্যার, চা খান, ম্যাম দিতে বলেছে। আমি কি বলেছি চা খাবো? আমি চা খাই না। ম্যাম দিতে বলেছে, আপনার নাকি চা অনেক পছন্দ, তাই পাঠিয়েছেন। আপনি চা নিয়ে যান, ওনাকে দিয়ে আসেন, যত সব। আমি চা খাবো না। অরি তার কেবিনে বসে মুচকি হাসতে থাকে, কারণ সে রাতুলকে রাগিয়ে বেশ মজা পাচ্ছে। অরির টার্গেট হলো রাতুলকে মানসিকভাবে এমন চাপে ফেলা যাতে সে হার স্বীকার করে নেয়। সময় পেরিয়ে লাঞ্চের টাইম হয়। শিহাব আগেই ক্যান্টিনের দিকে চলে গেছে। রাতুল নিজের মতো অফিস ক্যান্টিনে যায়। এখানে সব স্টাফরা খেতে বসে। রাতুল গিয়ে একটা খালি টেবিলে বসে। রাতুল ক্যান্টিনে এসে তার খাবার, ভাত, মাছ আর সবজি এনে খেতে শুরু করে। তার মনটা এখনও এলোমেলো। হঠাৎ সে অনুভব করে যেন কেউ একজন এসে তার সামনে দাঁড়িয়েছে। সে একবার চোখ তুলে তাকায়। নতুন আসা মেয়েটি নীতি রহমান এসেছে। নীতি হাসি মুখে বলে, মিস্টার, এখানে কি বসতে পারি? আপনার টেবিলটা ফাঁকা আছে। অফিস ক্যান্টিনের টেবিল, কারণ নিজের নাম নেই, ইচ্ছে হলে বসুন। রাতুল বিরক্তি নিয়েই উত্তর দেয়। নীতি হাসি মুখে বলে, ওকে, ধন্যবাদ। রাতুল মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নীতি বারবার আর চোখে রাতুলকে দেখছে। নীতি চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট। অফিসের সবাই ওদের টেবিলের দিকে তাকিয়ে আছে, কারণ যে মেয়ে কাউকে পাত্তা দিচ্ছে না সেই মেয়ে রাতুলের সঙ্গে এসে কথা বলছে। ব্যাপারটা ছেলেদের কাছে অস্বাভাবিক লাগে। মিস্টার, আপনার নাম জানা হয়নি, জানতে পারি? আমরা তো একসঙ্গে কাজ করব। প্রয়োজন পড়লে নিজেই বলবো, আপনি আপনার কাজ করুন। আচ্ছা, আমার নাম নীতি রহমান। যেহেতু আমরা কলিগ, তাই পরিচিত হতে পারি কি? ওহ, আমি রাতুল, ব্যাস, আর কিছু জানতে হবে না। ঠিক তখনই স্টাফ ক্যান্টিনে অরি চলে আসে। অফিসের একজন বস এমন সাধারণ ক্যান্টিনে এসেছে, এটা দেখে সবাই উঠে দাঁড়ায়। কিন্তু রাতুলের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার মতো করে খেয়ে যাচ্ছে। অরি এসে সোজা রাতুলের টেবিলে বসলো। তাদের ম্যাম এখন সাধারণ ক্যান্টিনে এত স্টাফের মাঝে এসে বসেছে। এটা দেখে সবাই আরও অবাক হয়। অরি রাতুলকে উদ্দেশ্য করে বলে, এই যে রাতুল সাহেব, এখানে কি খাচ্ছেন? আপনার সাথে সামনের মিটিং আছে, সেটা নিয়ে ডিসকাস করতে হবে, গুরুত্বপূর্ণ ফাইল দেখতে হবে। চলে আসুন আমার কেবিনে। কিন্তু ম্যাম, আমি তো খাচ্ছি, আমার এখনো শেষ হয়নি। রাখেন আপনার খাওয়া, আসতে বলছি না? আপনার খাওয়ার চেয়ে অফিসের কাজটা বেশ জরুরি। জি ম্যাম। রাতুল অনিচ্ছার সত্ত্বেও উঠে দাঁড়ায়। অরি চলে যায়। সবাই ভাবে রাতুল এবার গেল। নতুন বস তাকে সবার সামনে ডেকে অপমান করবে নিশ্চিত। রাতুল অরির কেবিনে এসে দাঁড়ায়। কেবিনের একপাশে একটা ছোট খাবার টেবিল রাখা আছে। অরি রাতুলকে দেখে বলে, যাও ওখানে গিয়ে বসো মিস্টার ছোট ভাই, মিটিংয়ের কথা পরে হবে। ম্যাম, এই নামে ডাকবেন না প্লিজ, আমার ভালো লাগে না। আর আপনিও আমার বস, এভাবে ডাকা আপনার ঠিক হচ্ছে না। চুপ থাকো, যা বলছি তাই করবা। বেশি কথা বললে না একদম টাকার মামলা খাবে, বুঝছো? 1 কোটি টাকা। কেন যে না পড়ে সাইন করেছিলাম? আপনি মিথ্যা বলেছেন। আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, বলেছিলেন, অডিও শুনেছেন। আপনি ইচ্ছে করে জয়েনিং লেটারের বদলে শর্তনামাতে সাইন করিয়েছেন। আপনি প্রতিশোধ নিচ্ছেন। এই তো সব বুঝে গেছো। এখন ভালো বাচ্চা ছেলের মতো টেবিলে গিয়ে বসো। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি বাচ্চা না ম্যাম, আমি প্রাপ্তবয়স্ক। উফ, এত কথা কেন বলো? বসতে বললাম বসো না। রাতুল অনিচ্ছার সত্ত্বেও খাবার টেবিলে এসে বসে। টেবিলের উপরে একটা টিফিন বক্স রাখা আছে। অরিও এসে বসলো রাতুলের সামনে। টেবিলে 2টো প্লেট রাখা। রাতুল বুঝতে পারছে না অরি হঠাৎ এমন কেন করছে। এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে। কি ভাবছো ছোট ভাই? প্লেট নাও, আমি রান্না করে এনেছি। তুমি আর আমি একসাথে খাবো। আমার রান্না করা খাবার তো তোমার খুব পছন্দ ছিল। তোমার বাড়িতে গিয়ে রাতটা মনে আছে? দেখুন ম্যাম, এসব কিন্তু ঠিক না। সবাই জানতে পারলে সমস্যা হবে। অফিসের নিয়মের বাইরে এসব করা ঠিক নয়। আমার অফিস আমি বুঝবো। তোমার কোনো সমস্যা?
সমস্যা থাকলেও দেখার সময় নেই। তুমি চুপচাপ খাও তো। রাতুল আর কথা বাড়ায় না, সে প্লেটটা সোজা করে। অরি তার প্লেটে খাবার বেড়ে দেয়। রাতুল চমকে ওঠে। তার পছন্দের খাবার দম বিরিয়ানি। রাতুল কিছু সময় প্লেটের দিকে তাকিয়ে থাকে। তোমার পছন্দের খাবার রান্না করলাম, খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি তো আমার হাতের রান্না খুব পছন্দ করতে। রাতুল আর কোনো কথা বলে না, সে চুপচাপ খেতে থাকে। রাতুলের মনে পড়ে অরি তাকে রিজেক্ট করার পর সে কতটা কান্না করেছিল। ঘুমোতে পারতো না, বাড়ির কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলতো না। দেখতে দেখতে 4টা বছর পার হয়। যে মেয়ে একদিন যোগ্যতা নিয়ে কথা শুনিয়েছিল, যে মেয়ে ছোট বাচ্চা বলে সরিয়ে দিয়েছিল, সেই মেয়ে এখন হঠাৎ করে এত দরদ কেন করছে সে বুঝতে পারছে না। রাতুল খাবার শেষ করে চুপচাপ বের হয়ে যায়। অরি হাসতে থাকে, তার মুখে বিজয়ের হাসি। অফিস ছুটি হয় বিকেলের পর। সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। রাতুল রিকশার জন্য অপেক্ষা করছে। এমন সময় নতুন মেয়েটা আসে তার পাশে। নীতি তাকে দেখেই বলল, রাতুল সাহেব দাঁড়িয়ে আছেন যে, রিক্সা পাচ্ছেন না? রিক্সা পাচ্ছি না, বাসও এখন খুব ভিড়। কিছু মনে না করলে আমার গাড়িতে যাবেন? আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব। গাড়ি? আপনার গাড়ি আছে? তাহলে অফিসে চাকরি করেন যে? আসলে চাকরিটা করছি বাবাকে দেখানোর জন্য। বাবা সবসময় বলে নিজের পায়ে দাঁড়াতে, তার বিজনেসের বাইরে কিছু করে দেখাতে। আর গাড়িটা মায়ের, তিনি আমাকে দিয়ে দিয়েছেন, তাই গাড়ি নিয়ে অফিসে এসেছি। তবে ধন্যবাদ, অন্য কোনো দিন যাব, আমার এখন হাঁটা দরকার। বেশ, অপেক্ষাতেই রইলাম। নীতি চলে যায়। রাতুল চুপচাপ হাঁটা ধরে। তার মনটা খারাপ। সে দ্রুত হাঁটছে। কিছু দূর আসতেই পিছন থেকে একটা গাড়ি জোরে হর্ন দিতে থাকে। রাতুল বিরক্ত নিয়ে তাকায়। তখনই সে চমকে যায়। তাকিয়ে দেখে এটা অরির গাড়ি। রাতুলের কাছে এসে থামে। গাড়ি থেকে নামে অরি। সে ফর্মাল কোট পরে আছে। ম্যাম, আপনি এই সময় আপনি এখানে কেন? এটা অফিস নয় রাতুল, আমাকে ম্যাম বলার প্রয়োজন নেই। আগের মতো অরি বলেই ডাকতে পারো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। সরি ম্যাম, আপনাকে নাম ধরে ডাকতে পারবো না, আপনি আমার বস। গাধা, তা হেঁটে যাচ্ছ কেন? রিক্সা পাওনি? আজ বাইক আনিনি। গাড়িতে আসো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না ধন্যবাদ, আমি রিক্সা পেলে চলে যাব। ঠিক তখনই কয়েকটা ছেলে আসে সেখানে। 4টা বাইকে করে 4 জন নামে। ওদের কাছে এসে দাঁড়ায়। 4টা ছেলের ভিতরে যে লিডার সে হলো নয়ন। নয়ন অরির দিকে তাকিয়ে আছে। অরি কোট পরে আছে, গলার দিক থেকে কিছুটা খোলা। নয়ন অরিকে দেখে নোংরা হাসি দিয়ে বলে, কি মাল রে এটা! মেয়েটাকে দেখে তো আমার শরীরে কাঁপুনি দিচ্ছে, একদম নতুন মনে হচ্ছে। ভাই, মেয়েটার ফিগারটা দেখো, উফ, পুরাই আগুন। আজ রাতে মজা হবে। ঠোঁটটা তো আরো জোস, পুরাই কমলার কোয়া। মনে হচ্ছে এক্ষুনি চুমু খেতে চাই রে। ভাই, পেছন থেকে দেখলে পুরোই পাকা আম। একে আজকেই চাই ভাই। আহা, তোরা কি শুরু করলি? মেয়েটাকে দেখতে দে, সাথে একটা ছেলে আছে। ওটা কে রে? ওটাকে তো আমরা সামলে নেব, তুই মেয়েটাকে ধর ভাই। ওদের কথা শুনে অরিক রেগে বোম হয়ে গেছে। নয়নের গালে ঠাস ঠাস করে দুটো চড় মারে। চড়ের শব্দে রাতুলও চমকে ওঠে। নয়ন গালে হাত দিয়ে অরির দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, বাপরে, মালটা তো দেখি তেজ দেখায়। তোর ওই তেজটাই আমার চাই। আজ তোকে এমন মজা দেখাবো, তুই বুঝবি কাকে চর মেরেছিলি। তুই বুঝবি কাকে চর মেরেছিস। তোকে তো আজ আমরা। অরি নয়নের গালে দুটো চড় মেরে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। নয়ন গালে হাত দিয়ে অরির দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি দেয়। এই শোরের বাচ্চা, তোরা আমার সামনে থেকে দূর হ। তোদের মতো কুত্তার বাচ্চাদের আমি পাত্তাই দিই না। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দিকে নোংরামি করতে তোদের লজ্জা করে না? কি মিষ্টি করে গালি দিচ্ছে রে। তোর তেজটা আজ বের করে দেব। চল, তোকে একটু আদর করে দেই। এই হারামজাদা, এক পাও যদি আমার দিকে এগিয়েছিস তো তোদের চামড়া তুলে নেব। তোদের মতো কিটগুলোকে না আমি একাই সামলাতে পারি। তোরা কি জানিস আমি কে? কে তুই? আমাদের রাতের রানী? তুই যেই হোস, আজ তোকে আমরা ভোগ করবই। তোর ভাবটা ছুটিয়ে দেব। চল, তোকে তুলে নি। তোদের এত কথা বলার দরকার নেই। চল, ওকে বাইকে তুলে নেই। নির্জন জায়গায় নিয়ে গিয়ে মজা হবে।
এই ছেড়ে শরীরটা দেখে তো আর তর সইছে না। রিমন নয়নের বাইক থেকে দড়ি বের করে এগিয়ে এসে বলে, হ্যাঁ ভাই, জলদি বাদ। এই মালটাকে আজ ছাড়লে চলবে না, এ তো পুরাই শিকার। নয়ন আর তার দলবল যখন অরির দিকে এগিয়ে যায়, অরি তখন একদম একা। তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে তখনও তাদের গালি দিয়ে চলেছে। এই জানোয়ারের দল, তোদের সাহস কত? তোরা ভাবলি কি করে আমি তোদের এমন শিক্ষা দেব যে তোরা বাপের জন্মে আর কোনো মেয়েকে দেখলে চোখ তুলে তাকাতে পারবি না। তোদের মতো নোংরা ক্রিমিনালদের জায়গা হবে গারদের ভেতরে। নয়ন অরিকে জাপটে ধরতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা রাতুল আর স্থির থাকতে পারে না। এতক্ষণ সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু অরিকে বিপদে দেখে তার সেই পুরনো বড় ভাই সত্তায় জেগে ওঠে। তার ভিতরে এক প্রবল ক্রোধ জন্ম নেয়। তার হাত দুটো আপনা আপনি মুঠো হয়ে যায়। রাতুল দ্রুত এক লাফে নয়নের সামনে গিয়ে দাঁড়ায়। এই এক পাও নড়বি না, তোর সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে তুই আমার অরিকে টাচ করবি? নয়ন রাতুলকে দেখে হেসে ওঠে, হাসি দিয়েই বলে, ওহো, তুই আবার কে? এর বয়ফ্রেন্ড নাকি? তুই সরে যা, নয়তো তোকেও শেষ করে দেব। তোর সাহস কত যে আমাদের সামনে আসিস? আমি কে সেটা জানার দরকার নেই। এই এলাকার বড় ভাই আমি। আমার এলাকা থেকে সরে যা তোরা, নয়তো আজ তোদের এমন মার মারবো যে তোদের বাবা মাও চিনতে পারবে না। রাতুল তার কথা শেষ করতে না করতেই নয়নের পেটে সজোরে এক ঘুষি বসিয়ে দেয়। নয়ন ছিটকে গিয়ে বাইকের উপরে পড়ে। রাতুল মুহূর্তের মধ্যেই জীবনের দিকে ঘুরে দাঁড়ায়। রাতুল যখন নয়নকে ঘুষি মেরে পাটিতে ফেলে দেয়, ঠিক তখনই পিছন থেকে রিমন এসে রাতুলের দিকে ছুরি চালাতে যায়। অরি চিৎকার করে রাতুলকে ডাক দেয়, রাতুল পিছনে। রাতুল ঘুরতেই ছুরিটা তার বাহুতে এসে লাগে। গরম রক্ত বেরিয়ে আসে। রাতুল ব্যথায় কুঁকিয়ে উঠলেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেয়। এমন সময় 3টে বাইক তীব্র শব্দ তুলে সেখান থেকে চলে আসে। বাইকে করে এসেছে রাতুলের মারামারির পার্টনাররা, তুহিন, আলামিন আর রুবেল। রাহুলের লোকেরা এসে দেখে তাদের ভাই রক্তে ভেসে যাচ্ছে। রাতুল দ্রুত রিমনের হাতে লাথি মারে, ছুরিটা ছিটকে দূরে পড়ে যায়। তুহিন আর রুবেল রিমনকে গিয়ে পেটাতে শুরু করে। রাতুল মেঝেতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে নয়নের দিকে যায়। নয়ন ততক্ষণে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। রাতুল নয়নের হাত ধরে তাকে টেনে তোলে। তুই অরিকে বাজে কথা বলেছিস তাই না? তোর এত বড় সাহস! রাতুলের এলাকায় এসে নোংরামি করিস? তোদের অবস্থা যে কী হবে সেটা তোরা জানিস না। কথাটা বলেই রাতুল আর দেরি করে না, নয়নের বাহু ঠিক উপরেই ছুরিটা নির্মমভাবে ঢুকিয়ে দেয়। নয়ন যন্ত্রণায় চিৎকার করে ওঠে, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতুল তাকে ছেড়ে দিয়ে জীবনের দিকে যায়। জীবন তখন বাইকের আড়ালে পালানোর চেষ্টা করছে। রাতুল জীবনের পায়ে ছুরি ঢোকায়। জীবন আর্তনাদ করে। এরপর দ্রুত সাকিবের কাছে গিয়ে তার কাঁধের উপরে জোরে ছুরিটা ঢুকিয়ে আবারও বের করে নেয়। অরি ভয়ে চমকে পিছনে সরে গেছে। এমন নির্মমতা সে আগে দেখেনি। এত সহজে মানুষ এভাবে অন্যকে আঘাত করতে পারে। রাতুল আবার নয়নের কাছে আসে, নয়নের কলার ধরে টেনে তোলে। যাকে ভালোবাসতাম তার আশেপাশে অন্য ছেলেরা করলে আমার রাগ হতো, আর তুই তো সরাসরি এসে বাজে কথা বলেছিস। খোদার কসম, যদি আমি এখন এই চাকরিটা না করতাম তোকে এখানে মেরে ফেলতাম, তোকে কেউ চিনতও না। ভাই ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আর কখনো আমরা মেয়েদের বিরক্ত করব না, দয়া করেন। তোর জিভ কেটে নিবা আমি, কাউকে কিছু বলার সুযোগও দেব না। তোর এই জিভ দিয়েই নোংরা কথা বলেছিস তাই না? রাতুল কথাটা বলেই নয়নের জিভ ধরতে যায়। ঠিক তখনই অরি দ্রুত ছুটে এসে রাতুলকে থামিয়ে দেয়। কি করছো রাতুল? ছেড়ে দাও, ওদের যা শাস্তি পুলিশ দেবে। আমি পুলিশকে কল করেছি, মেরো না, মরেই যাবে। তখন পুলিশে ঝামেলা হবে, তোমার জীবনে সমস্যা হবে। চুপ করুন, এমন পুলিশ আমি 10টা বসে রাখি, কেউ ধরবে না আমাকে। আপনি এসবের কিছুই জানেন না। আরে বললাম না ছেড়ে দাও, কথা শোনো, তোমার হাতে লেগেছে, রক্ত বের হচ্ছে। অরি রাতুলের হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। তারপর সেখানে থেকে রাতুলকে টেনে নিয়ে আসে। রাতুলের সামনে তখন তার লোকেরা এসে দাঁড়ায়। ভাই ঠিক আছেন? হাত কাটছে? জলদি হাসপাতালে চলেন। আপনার মেসেজ পেয়ে লোকেশনে চলে এসেছি।
দেরি হয়নি তো ভাই? না ঠিক আছে, আমি তোরা যা, ওদেরকে এখানে ফেলে রাখ। রাতুলের অর্ডার পেয়ে তার লোকেরা আর দাঁড়ায় না, বাইকে করে দ্রুত সেখান থেকে চলে যায়। এমন সময় পুলিশের গাড়ি আসে। অরিকে দেখেই পুলিশগুলো আরও তৎপর হয়। অরির বাবা একজন বড় ব্যবসায়ী, তাই পুলিশের সঙ্গে তাদের ভালোই যোগাযোগ আছে। ম্যাম, কারা ছিল? কি হয়েছে? ওই যে ওদেরকে নিয়ে যান। এই চারজন আমাকে উত্ত্যক্ত করছিল, আমার উপরে হামলা করেছে। পুলিশ এসে সেই চারজনকে ধরে নিয়ে যায়। রাতুল তার ব্যাগটা রাস্তা থেকে তুলে নিয়ে হাঁটতে শুরু করবে, তখনই অরি রাতুলের হাত ধরে। কোথায় যাচ্ছ তুমি? তোমার হাত কাটছে। বাড়িতে, আপনি আপনার কাজ করুন। হাত কেটেছে তোমার, ডক্টরের কাছে চলো, তোমার ট্রিটমেন্ট দরকার। ঠিক হয়ে যাবে। এমন কাটাছেঁড়া এই লাইনে রোজই হয়, আপনার চিন্তা করতে হবে না। রোজ তো আর আমার সামনে হয় না। চলো বলছি, আমার গাড়িতে ওঠো। লাগবে না আমার। আর আপনার সমস্যা কি? হ্যাঁ, কলেজে থাকতে যখন প্রপোজ করেছিলাম তখন তো এত দরদ ছিল না আমার প্রতি। তখন তো আমাকে একটা ছোট বাচ্চা বলে অপমান করেছিলেন। এখন এত দরদ কিসের? হ্যাঁ, আপনি সিনিয়র বড় আপু, আমার আপুর বান্ধবী। আমি সব জেনেও ভালোবেসেছি। আপনার সাথে সবসময় আঠার মতো লেগেছিলাম, কেয়ার করতাম। আপনি ভার্সিটিতে ছাতা না আনলে আমি দৌড়ে এসে আপনার মাথায় বৃষ্টিতে ভেজার আগে ছাতা ধরেছি। বাজে ছেলেদের সামনে থেকে টেনে এনেছি, যাতে কেউ আপনাকে বাজে ইঙ্গিত না দিতে পারে। হ্যাঁ, বয়সে ও ক্লাসে আপনার থেকে 3 বছরের ছোট আমি, তাতে কি ছিল? আপনাকে ভালোবেসে যে খুবই পাগলামি করতাম। আপনার পরিবারের কাছে বিচার যেত, এমন কাজ তো কখনো করিনি। আমি বুঝতাম আপনি বড়লোক ঘরের মেয়ে, ছেলেদেরকে যোগ্যতা নিয়ে কথা শোনান। কিন্তু আপনি এটা জানেন না, আপনাকে সত্যি যদি কেউ ভালোবাসতো সেটা ছিলাম আমি। আপনি কখনো তা বোঝেননি। আপনার করা অপমান কথাগুলো আমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি। খুবই অসুস্থ হয়ে পড়তাম, মাথা কাজ করতো না। একতরফা ভালোবাসা অনেক কঠিন। আপনি আমাকে প্লিজ কেয়ার করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। আমার এসবের প্রয়োজন নেই, আমি একা থাকতে পারি। দয়া করে আমার সামনে আমার প্রতি দরদ দেখাবেন না আপু। কথাগুলো বলেই রাতুল আর সেখানে দাঁড়ায় না, সে হাঁটার গতি বাড়িয়ে চলে যায়। অরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে এক দৃষ্টিতে রাতুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু রাতুল একবারও পিছনে তাকায় না। 2-3 দিন ধরে রাতুল অফিসে যাচ্ছে না। গত রাতে বখাটেদের সঙ্গে মারামারির কারণে তার বাহুতে গভীর আঘাত লেগেছে এবং প্রচণ্ড জ্বর এসেছে। সে সোফাতে এসে চুপচাপ বসে আছে। বাবা সাদাব, মা সীমা আর বোন রিয়া সবাই তার পাশে আছে। রাতুলের দিকে তাকিয়ে তারা চিন্তিত। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রিয়া গিয়ে দরজা খুলে দেয়, দেখে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে ফুলের তোড়া। আমি নীতি, রাতুল সাহেবের কলিগ। এটা কি রাতুল সাহেবের বাড়ি? হ্যাঁ এটাই, ভেতরে আসো, তুমি তো দেখতে খুব সুন্দর। নীতি ভিতরে আসে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। এত সুন্দর একটা মেয়ে কেন তাদের ছেলেকে দেখতে এসেছে? রাতুল নীতিকে দেখে চমকে ওঠে, এই মেয়ে এখানে কেন? নীতি এসে রাতুলের সামনে দাঁড়িয়ে ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে বলে, রাতুল সাহেব, শিহাব ভাইয়ার থেকে শুনেছি আপনি অসুস্থ। ওনার থেকে ঠিকানা নিয়ে চলে এসেছি। আপনি ঠিক আছেন? জ্বর কি খুব বেশি? রাতুল মনে মনে শিহাবকে গালি দেয়। শালা শিহাব আর মানুষ পেল না, এই মেয়েটাকে ঠিকানা দিল। এই মেয়ে তো আবার তাকে পটাতে চাইছে। রাতুল কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। তারপর কলিং বেল বেজে ওঠে। রিয়া গিয়ে দরজা খুলে দেয়, তাকিয়ে দেখে অরি এসেছে। অরিকে দেখা মাত্রই রিয়া আনন্দে চিৎকার করে ওঠে, মা, বাবা, দেখো কে এসেছে। আমাদের বড়লোক ম্যাম সাহেব এসেছে। অরি। চুপ করো তো, ভেতরে চলো। অরি ভিতরে আসতেই সে আবার চমকে ওঠে, নীতি এখানে কেন? রাতুলের হাতে ফুলের তোড়া কেন? অরিকে দেখে রাতুল আর নীতি দুজনেই অবাক হয়। তখনই রাতুল দ্রুত বলে, মিস নীতি, চিন্তার কিছু নেই। উনি আমার আপুর বান্ধবী, তাই বেড়াতে এসেছেন। ওহ তাই বলুন, আমি তো ভাবলাম। অরি নীতির দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ব্যাপার নীতি, তুমি এখানে কেন? তোমার কি কোনো কাজ নেই? ম্যাম, আসলে রাতুল সাহেব অসুস্থ, তাই দেখতে এসেছিলাম। দেখা শেষ, এখন যাও অফিসে। শিহাবকে প্রেজেন্টের কাজগুলোর হেল্প করো। তোমার কোনো কাজ পড়ে থাকলে চলবে না। কিন্তু ম্যাম, আমি তো আজ ছুটি নিয়েছিলাম।
আমার ছুটি তো এখনো শেষ হয়নি। আমার ছুটি এখনই ক্যান্সেল, যাও বলছি না, দেরি করো না। নীতি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। যাবার আগে রাতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বিদায় নেয়। রাতুলও হাসে। অরি রাগী চোখে তাকিয়ে থাকে রাতুলের দিকে। তার ইচ্ছে করছে রাতুলের ব্যথা লাগা জায়গাতে আরও ব্যথা দিতে। রিয়া অরিকে নিয়ে সোফাতে বসায়। রিয়ার মা সীমা বলেন, তা মা, এত বছর পর আমাদের কথা মনে পড়লো? আগে তো প্রায় এখানেই থাকতে, এতদিন পর আসলে কেন? তুমি তো আমাদের সবার কথা ভুলে গিয়েছিলে। আন্টি, দেশের বাইরে চলে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। তুমি তো ভুলেই গেছো আমাদের। ভুলে যাওয়া কি উচিত ছিল? তারা গল্প করছে। এমন সময় রাতুল উঠে দাঁড়ায়। আপনারা গল্প করেন, আমি চাই, আমার আর বসা ঠিক হবে না। কোথায় যাবি? তুমি ছাড়া কি কথা আগাবে? তুমি বসো। সবাই তখন দরজার দিকে তাকায়। অরির দাদু মিজান সাহেব এসেছে। সবাই উঠে দাঁড়ায়। অরি গিয়ে তাড়াতাড়ি তার দাদুকে ধরে এনে সোফাতে বসায়। লোকটাকে দেখে চমকে গেছে সবাই। ইনি তো অফিসের মেন মালিক ছিলেন। আজকে আমি এসেছি একটা কথা বলার জন্য। আমার নাতনি ওরি, সে আমার প্রায় 20 কোটি টাকার মালিক। ওর মা বাবা মারা গিয়েছেন অনেক বছর আগে। আমার কাছেই মেয়েটা বড় হয়েছে। মা বাবাহীন এতিম মেয়েটা মন খারাপ করে থাকবে, সেটা কি আমি হতে পারি? আসলে আমি এসেছি রাতুলের সাথে ওরির বিয়ের বিষয়ে কথা বলতে। ওহ রিয়া, হ্যাঁ, কি বলেন? মানে কি, হঠাৎ বিয়ের কথা কেন? মানে কি, কেন? সবাই চমকে কথাগুলো বলে ওঠে। অরি চুপচাপ বসে আছে। হ্যাঁ, আমার নাতনি ভালোবাসে রাতুলকে। আপনারা রাজি হয়ে যান। আমার নাতনিকে আমি খুব ভালো করে চিনি। কিন্তু আমি রাজি না, আমি ওনাকে বিয়ে করব না। কি বলছিস? এমন মেয়েকে কেউ না করে? হ্যাঁ, সিনিয়রকে বিয়ে করব না। আচ্ছা, আমি একটু রাতুলের সাথে কথা বলবো, আপনারা চিন্তা করবেন না, সে রাজি হবেই। আসো রাতুল। কথাটা বলেই অরি বাইরে আসে। উঠানের ভিতরে গাছের নিচে বসার জায়গা, সেখানে এসে দুজনেই বসে। অরি হঠাৎ কাঁদতে শুরু করে। শব্দ না করেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অরির কান্না দেখে রাতুল অবাক হয়। রাতুল, 4 বছর আগে তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি জানি। তখন তোমাকে সেভাবে দেখিনি। আমাকে তুমি অনেক কেয়ার করতে, অনেক খেয়াল রাখতে। আমি ভাবতাম বড় আপু হিসেবেই রাখছো। যখন আমি দেশের বাইরে চলে যাই, তখন কিছু মাস ঠিকই ছিলাম, কিন্তু সেখানে কাপলদের দেখতাম আর কল্পনাতে তুমি চলে আসতে। কিছুতেই তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারতাম না। তোমার ছোট ছোট কেয়ারগুলো এত বেশি ভাবাতো যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হই। তোমাকে মিস করা শুরু করি। রোজ তোমার আপুর কাছে তোমার খোঁজ রাখতাম। আমি জানি সে সময় আমি তোমাকে রিজেক্ট না করলে হয়তো তুমি ম্যাচিউর হতে না। তাছাড়া এখন দেখেছো, তোমার পরিবার আমার পরিবারও মেনে নেবে। তখন কেউ মেনে নিত না। কিছু জিনিস পূর্ণতা দিতে সঠিক সময়ের প্রয়োজন আছে। কষ্টগুলো একপাশে রেখে এখন ভালো মুহূর্তটা কি উপভোগ করা যাবে না? তবে তুমি যদি আমাকে আর ভালো না বাসো, আমি জোর করব না। এখন আমি তোমাকে ভালোবাসি, জোর করে তোমাকে পেতে চাই না। আমি তাহলে বুঝিয়ে বলবো দাদুকে। চিন্তা নেই, চলো তাহলে উঠি। কথাগুলো বলে অরি উঠতে যাবে। রাতুল তখন দ্রুত অরির হাত ধরে অরিকে কাছে টেনে এনে হাতের ভিতরে হাত দিয়ে বলে, আমিও ভালোবাসি আপনাকে। আপনার প্রতি ভালোবাসা কখনো কমেনি। এই জন্য এত বছর কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। যা করেছি, যা বলেছি, মনের ভিতরে জমে থাকা কষ্ট নিয়ে বলেছি। সত্যি? কথাটা বলেই অরি দ্রুত রাতুলের গালে চুমু খায়। ঠিক তখনই পিছন থেকে হাততালি দিয়ে ওঠে সবাই। পিছনে তাকিয়ে দেখে বাড়ির সবাই এসে দেখছে ওদের। দুজনেই লজ্জায় মাথা নিচু করে থাকে। শেষমেশ তুই সিনিয়র হয়ে জুনিয়র ছেলের প্রেমে পড়লি, আর ছোট ভাই বড় অপর প্রেমে তো আগেই পড়েছিল। তো কি, বিয়ের তারিখ ঠিক করে ফেলি আমরা? তোরা প্রেম কর, 4 বছর ধরে জমা প্রেম। বিরক্ত করছি না। সবাই হো হো করে হেসে চলে যায় আর অরি চুপচাপ বসে থাকে। রাতুল অরির কাঁধে মাথা রাখে। অরি রাতুলের চুলগুলো টেনে দিতে দিতে বলে, এই শোনো, নীতির সাথে যেন তোমার কথা বলতে না দেখি। যদি দেখি তোমার খবর আছে। রোজ অনেক আদর দিতে হবে, তাহলে তাকাবো না। আদর দিতে হবে কেন? আমি তো তোমার বস। ওমা, ছোট মানুষকে বড়রা আদর করে না? ওরে ফাজিল। দুজনে হাসতে হাসতে গল্প করতে থাকে।